হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি টেস্ট পেপার সলভিং এর আরও একটি ক্লাসে। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অধ্যায় 9। অধ্যায় 9 হচ্ছে ঝুঁকি ও মুনাফার হার। আর এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্ট্যান্ট বোথ ফর এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন, ঠিক আছে? আর আমরা আজকে টেস্ট পেপার সলভিং করব মূলত একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যাতে তোমরা এইচএসসিতে কী কী আসতেছে, কী কী আসতে পারে এগুলো সম্পর্কে হচ্ছে তোমরা হচ্ছে একটা আইডিয়া পাও। আর কোন টাইপের অঙ্কগুলো তোমাদের বেশি প্র্যাকটিস করতে হবে সেগুলো সম্পর্কে হচ্ছে তোমরা আইডিয়া পাও। আর আমি ম্যাথ করানোর সময় তোমাদেরকে টুকিটাকি অনেক কিছু বলে দেবো যেগুলো হচ্ছে তোমাদের অ্যাডমিশনের সময় কাজে লাগবে। সো তোমরা চেষ্টা করবা প্রথম থেকে হচ্ছে ফুল কনসেন্ট্রেশন দিয়ে হচ্ছে একদম পুরো ক্লাসটাও করার আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আর কথা না বাড়াই শুরু করি। প্রথমে দেখো, অনিশ্চয়তা কি? কোনো একটা ঘটনা ঘটার বা না ঘটার যে একটা অনিশ্চয়তা আছে, অর্থাৎ সম্ভাবনা থাকে, সেটাই হচ্ছে অনিশ্চয়তা, ঠিক আছে? আমরা সবাই জানি ভবিষ্যতে কোনো ঘটনা ঘটার বা না ঘটার সম্ভাবনাকে অনিশ্চয়তা বলে, ঠিক আছে? ওকে, তারপর দেখো কি বলে, বাজার ঝুঁকিকে নিয়ন্ত্রণ করা যায় না কেন? আচ্ছা, বাজার ঝুঁকি, বাজার বলতে কিন্তু অনেক বড় পরিসরকে বোঝায়, ঠিক আছে? তুমি হচ্ছে একটা কোম্পানি, কিন্তু বাজার হচ্ছে অনেকগুলো কোম্পানির সমষ্টি, ঠিক আছে? আর ওই কোম্পানি, প্রত্যেকটা কোম্পানি বিভিন্ন কিছু দিয়ে হচ্ছে প্রভাবিত হয়, আর সেগুলোকে হচ্ছে বলে কি বাজার ঝুঁকি। যেমন ধরো, এটা ধরো তোমার ব্যবসার পরিসর, ঠিক আছে? এখানের মধ্যে তোমার কি কি আছে? সরকার ব্যবস্থা আছে, ঠিক আছে? ইনফ্লেশন আছে, ওকে? তারপর কি আছে? রাজনৈতিক অস্থিরতা আছে। এরপর আছে তোমার প্রোডাক্টের, তোমরা যেটা সম্ভাবনা প্রেডিক্ট করছো সেটা না হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? এই সবগুলো হচ্ছে তোমার বাজার ঝুঁকি, ঠিক আছে? এখন কি বলছে, বাজার ঝুঁকিকে নিয়ন্ত্রণ করা যায় না কেন? দেখো, তুমি হচ্ছে তোমার কোম্পানির ঝুঁকিগুলা নিয়ন্ত্রণ করতে পারবা। তুমি কি সরকারকে নিয়ন্ত্রণ করতে পারবা? সরকারকে নিয়ন্ত্রণ করতে পারবা না। তুমি সরকারের একটা পলিসি যেটা বের হবে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু যে পলিসিটা বের হচ্ছে সেটা হচ্ছে তোমাকে নিয়ন্ত্রণ করবে। সেজন্য হচ্ছে কি, তুমি নিয়ন্ত্রিত হবা, কিন্তু তোমাকে নিয়ন্ত্রণ করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখি এখানে কি লিখছে। বাজার ঝুঁকির উপাদানগুলো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের বাইরে বলে এই ঝুঁকি নিয়ন্ত্রণ করা যায় না। অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন, সরকারি নীতির পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা, শেয়ার বাজার ধস ইত্যাদি বাজার ঝুঁকির উপাদান। এই উপাদানগুলো সকল প্রতিষ্ঠানকে একইভাবে প্রভাবিত করে। এইসব উপাদান প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের বাইরে। পোর্টফোলিও গঠন বা অন্য কোনো উপায়ে এইসব উপাদান পরিহার বা নিয়ন্ত্রণ করা যায় না। দেখছো, এগুলো হচ্ছে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায় না, এগুলো হচ্ছে তোমার নিয়ন্ত্রণের সাধ্যের বাইরে। সেজন্য হচ্ছে কি, বাজার ঝুঁকি নিয়ন্ত্রণ করা যায় না, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার আমরা? এখন কি বলছে গ নম্বরে বলছে উদ্দীপক অনুযায়ী এফ শেয়ারের পরিমিত ব্যবধান নির্ণয় করো, ঠিক আছে? আমাদের হচ্ছে এফ শেয়ারের কি বের করতে বলছে? পরিমিত ব্যবধান। আচ্ছা, এটার কিন্তু অনেকগুলা নাম আছে, হ্যাঁ? কি কি আছে? পরিমিত ব্যবধান, আদর্শ বিচ্যুতি, বিভিন্ন নামে ডাকা হয়। ফেস বিভিন্ন, কিন্তু মানুষ হচ্ছে একজন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে আমরা কি কি দেখি, কি কি দেওয়া আছে আমরা দেখি। জনাব ইকবাল চাকরির পাশাপাশি শেয়ার বাজারে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বিভিন্ন অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে বিনিয়োগের জন্য ই ও এফ নামে দুটি শেয়ার পছন্দ করেছেন। শেয়ার দুটির আয়ের হার ও সম্ভাবনা নিম্নরূপ, ঠিক আছে? এখানে হচ্ছে কি লিখলো, এখানে হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা আছে, সম্ভাবনা দেওয়া আছে, আর হচ্ছে আয়ের হার। আয়ের হারের মধ্যে হচ্ছে দুইটা কোম্পানি আছে, একটা হচ্ছে ই, একটা হচ্ছে এফ কোম্পানি, ঠিক আছে? আমাদের কাজ করতে হবে এফ কোম্পানি নিয়ে গ নম্বরে, ওকে? আর এখানে হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আছে তিন প্রকারের। একটা হচ্ছে আশাব্যঞ্জক, একটা হচ্ছে স্বাভাবিক, একটা হচ্ছে হতাশাজনক, ঠিক আছে? আমরা সবাই ক্লিয়ার? আর এখানে হচ্ছে সম্ভাবনা দেওয়া আছে, এগুলো হচ্ছে আয়ের হার। আয়ের হারগুলো কিসে দেওয়া আছে? পার্সেন্টেজে দেওয়া আছে, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আমরা উদ্দীপকটা বুঝছি। এবার আমাদেরকে কি বের করতে হবে বলছে? আমাদেরকে বলছে হচ্ছে পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি নির্ণয়ের জন্য আমাদের কি 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 করতে হয় একটু বলো তো? আমাদেরকে বের করতে হবে প্রথমে, আচ্ছা আমাদের কোন সূত্রটি ইউজ করতে হবে? আমাদের সূত্র ইউজ করতে হবে ডেল্টা, ঠিক আছে? ডেল্টার যে ফর্মুলাটা আছে সেটা ইউজ করতে হবে। আর তার আগে আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে হচ্ছে প্রত্যাশিত আয়ের হারটা বের করতে হবে আর কি, হ্যাঁ? তো প্রত্যাশিত আয়ের হার কিন্তু এখানে দেয়া নেই। তোমরা উদ্দীপকে খেয়াল করলে দেখবা তোমাদের প্রত্যাশিত আয়ের হার, ও প্রত্যাশিত আয়ের হার দেয়া আছে। তাহলে এখানে কি দেয়া আছে? শেয়ার দুটি প্রত্যাশিত আয়ের হার দেয়া আছে, ওকে? একটা হচ্ছে 23%, একটা হচ্ছে 19%।
তাহলে আমরা ডেল্টার মান ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, দেখি আমরা গ নম্বরে কি দিছে, কীভাবে করছে আমরা দেখি। দেখো এখন হচ্ছে পরিমিত ব্যবধান, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডেল্টা। ঠিক আছে, ডেল্টা এটা হচ্ছে অনেকে লিখতে পারো না, তোমরা হচ্ছে জাস্ট একটা এস এর মতো করে দিয়ে এরকম একটু ঘুরে দিবা আর কি, ঘুরে দিলে হয়ে যায়, অথবা এরকম করে দিবা, একটা দিলেই হলো। আচ্ছা, তাহলে হচ্ছে পরিমিত ব্যবধানের সূত্র কোনটা আমরা জানি, এটা আর আই মাইনাস আর আর বার এফ হোল স্কোয়ার ইন্টু পিআই। ঠিক আছে, এখানে হচ্ছে আর আই কী প্রকাশ করে, আর আই প্রকাশ করে তোমার হচ্ছে, দেখো আমি এখানে বলে দিই, ঠিক আছে, উদ্দীপকের মধ্যেই তোমাকে বলে দিচ্ছি আর আই কী প্রকাশ করে। আর আই হচ্ছে এগুলা, ঠিক আছে, এগুলো হচ্ছে আর আই, আর এগুলো হচ্ছে আর এফ। ওকে, এটা হচ্ছে আর এফ। এরপর হচ্ছে সম্ভাবনাকে কি কি দিয়ে প্রকাশ করে, পি আই। ওকে, আই অর্থ হচ্ছে কি 1 2 3 4 এরকম, আই মানে হচ্ছে ইন্টিজার, আর মানে আর আই মানে কি রিটার্ন ইন্টিজার, অর্থাৎ 1 2 3 4, এখানে কোনো ভগ্নাংশ আসবে না, 1 1.5 বা 1.2 এরকম কিছু আসবে না, এখানে ডাইরেক্ট কি আসবে, ইন্টিজার সংখ্যা আসবে। ঠিক আছে, 1 2 3 4 এরকম করে। তো এখানে পি দিয়ে হচ্ছে পসিবিলিটিস, আই দিয়ে হচ্ছে ইন্টিজার, অর্থাৎ পসিবিলিটিসের এটা হচ্ছে পসিবিলিটি P1 P2 P3 R1 R2 R3। ঠিক আছে, আমরা সব ক্লিয়ার, আমরা সূত্রের মধ্যে সব কিছু পেয়ে গেছি। তাহলে এবার আমাদেরকে কি করা লাগবে, দেখো আমাদেরকে হচ্ছে জাস্ট সূত্রের মধ্যে হচ্ছে মানগুলো বসাই দেওয়া লাগবে আর কি। এখানে তোমরা দেখবা এখানে কিন্তু এটা শর্টকাট ইউজ করছে। ঠিক আছে, আর আই মাইনাস আর বার এফ। ঠিক আছে, আর আই এর মধ্যে এবার তোমাকে হচ্ছে এভাবে লিখতে হবে, মানে আর ওয়ান মাইনাস আর বার এফ, অর্থাৎ হচ্ছে কি প্রত্যাশিত আয়ের হার হোল স্কয়ার ইন্টু প্রবাবিলিটি। ঠিক আছে, প্রবাবিলিটি কোনটা, প্রথমটাই বসবে, প্রথমটার সাথে হচ্ছে প্রথম প্রবাবিলিটি, দ্বিতীয়টার সাথে দ্বিতীয় প্রবাবিলিটি, তৃতীয়টার সাথে তৃতীয় প্রবাবিলিটি, এভাবে হচ্ছে সিকোয়েন্স অনুসারে বসবে। আর সেমভাবে রিটার্নগুলো সেমভাবে বসবে। আর এখানে হচ্ছে যেটা আছে মানে প্রত্যাশিত আয়ের হার আর বার এফ যেটা দিছে সেটা হচ্ছে অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। দেখো এখানে কিন্তু সবখানে হচ্ছে 19% করে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা ফর্মুলাও বুঝছি, ফর্মুলার মধ্যে কিভাবে লিখবো সেটাও বুঝছি। এবার আমরা কি করব, আমরা হচ্ছে আনসারটা বের করব। আনসারটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে খুব সহজে বের করতে পারবো। ক্যালকুলেটর দিলে বেরো যাচ্ছে কত আসে, 7.54%। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। আচ্ছা, এবার কি বলছে, এবার হচ্ছে ঘ নম্বর। ঘ নম্বরে কি জানতে চাইছে দেখি আমরা। উদ্দীপকে উল্লিখিত শেয়ার দুটির মধ্যে জনাব ইকবাল কোন শেয়ারটি ক্রয় করবেন, ঝুঁকি বিবেচনার মাধ্যমে বিশ্লেষণ করো। ঠিক আছে, আচ্ছা আমরা ঝুঁকি বিবেচনাটা করি কিসের মাধ্যমে, বিভেদাঙ্কের মাধ্যমে। ঠিক আছে, বিভেদাঙ্ক যেটার বেশি হবে সেটার ঝুঁকি বেশি, যেটার কম হবে সেটার ঝুঁকি কম। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা যদি বিভেদাঙ্ক বের করতে পারি তাহলে হচ্ছে কি করব, আমরা দুইটার তফাৎ বের করব। তফাৎ বের করে সেখান থেকে বলতে পারবো যে হচ্ছে কোনটা আমাদের নেওয়া উচিত আর কোনটা নেওয়া উচিত না। এখন দেখো প্রথমে যদি আমরা ই শেয়ারের জন্য বের করি, আমাদেরকে কি বের করতে হবে, প্রত্যাশিত আয়ের হার বের করতে হতো যদি দেয়া না থাকতো। ঠিক আছে, তাহলে এখানে দেওয়া আছে, তাহলে বের করতে হচ্ছে না। আমাদের কত দেওয়া আছে, 23% দেওয়া আছে। এরপর হচ্ছে পরিমিত ব্যবধান, আবার ওই একই সূত্র বা আদর্শ বিচ্যুতির সূত্রটা। ঠিক আছে, আমরা সেমভাবে এখানে যেভাবে করছি সেমভাবে এই ই শেয়ারের জন্য আমরা কি করব, আমরা মানে পরিমিত ব্যবধান যেটা আছে সেটা বের করব। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদেরকে বিভেদাঙ্ক বের করতে হবে। বিভেদাঙ্ককে আমরা কি দিয়ে প্রকাশ করি, সিভি দিয়ে প্রকাশ করি। বিভেদাঙ্কের সূত্র কোনটা, এটা পরিমিত ব্যবধান আর একটা কি প্রত্যাশিত আয়ের হার। হ্যাঁ, পরিমিত ব্যবধানকে প্রত্যাশিত আয়ের হার দিয়ে যখন আমরা ডিভাইড করি তখন হচ্ছে আমরা বিভেদাঙ্ক পেয়ে যাই। ঠিক আছে, বিভেদাঙ্ক হবে অলওয়েজ পার্সেন্টেজে। ঠিক আছে, সেজন্য ইন্টু 100% দিয়ে দিবে তোমরা। ঠিক আছে, এখানে পার্সেন্ট দেয় নাই, পার্সেন্ট কেন দেয় না বুঝি না, কিন্তু এটা কিন্তু তোমরা হচ্ছে একটা মানে স্যাররা যদি ভুল ধরতে চায় তাহলে ভুল ধরতে পারবে আর কি। হ্যাঁ, পার্সেন্টেজ দাও নাই সেটার জন্য। তো তোমরা চেষ্টা করবা যাতে সবসময় পার্সেন্টেজটা দিয়ে দিতে আর কি। হ্যাঁ, তাহলে এখানে আমরা কত পাইছি, 35.09%। একইভাবে আমরা এফ শেয়ারের জন্য বের করব। ঠিক আছে,
এফ শেয়ারের জন্য বিভেদাঙ্ক বের করবো আমরা, পরিমিত ব্যবধান আমরা গ নম্বরে পাইছি এফ শেয়ারের জন্য, ঠিক আছে? সেটা এখানে বসাই দিলাম, তারপর হচ্ছে প্রত্যাশিত আয়ের হার দিয়ে ভাগ দিয়ে দিব ইন্টু 100%। আমরা কত পাইলাম? 39.68%। দেখো এফ শেয়ারের মধ্যে 39.68% আর ই শেয়ারের মধ্যে 35.09%। তাহলে বিভেদাঙ্ক যেটার বেশি সেটার ঝুঁকি বেশি, তাহলে হচ্ছে আমাদের সেটা অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের কোন শেয়ারের মধ্যে ইনভেস্ট করতে হবে? আমাদের ই শেয়ারের মধ্যে হচ্ছে ইনভেস্ট করতে হবে, ঠিক আছে? ওকে, আমরা ক্লিয়ার এটা। দেখো এখানের মধ্যে হচ্ছে তোমরা সুন্দরভাবে কনক্লুশন লিখে দিবা এভাবে। এখানে ই শেয়ারের বিভেদাঙ্ক এত এবং এফ শেয়ারের বিভেদাঙ্ক এত পাওয়া গেছে। বিভেদাঙ্কের বড় মান অধিক ঝুঁকি নির্দেশ করে। উদ্দীপকের ই ও এফ শেয়ার দুটির মধ্যে ই শেয়ারের বিভেদাঙ্ক কম, তাই ই শেয়ারের ঝুঁকি কম, ঠিক আছে? আমরা বুঝছি। আচ্ছা, তোমরা কি দেখবা? দেখার দরকার নাই, আই গেস বুঝবা। আচ্ছা দেখো, তারল্য ঝুঁকি কি? তারল্য ঝুঁকি হচ্ছে কোনো একটা তরল সম্পদকে তরলে পরিণত করতে না পারার পেছনে যে ঝুঁকিটা থাকে সেটা হচ্ছে তারল্য ঝুঁকি। দেখো, বিনিয়োগকৃত সম্পদ যুক্তিসঙ্গত মূল্যে এবং দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে না পারলে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে হচ্ছে তারল্য ঝুঁকি বলে। এখন খ নম্বরে কি জানতে চাইছে আমাদের? আর্থিক ঝুঁকি কিভাবে মূলধন গঠনে সহায়তা করে। আচ্ছা, প্রথমে হচ্ছে তোমাকে বুঝতে হবে আর্থিক ঝুঁকি কোত্থেকে আসে, ঠিক আছে? আর্থিক ঝুঁকি কি? আর্থিক ঝুঁকি হচ্ছে দেনাদারকে টাকা পরিশোধ করতে না পারার যে ঝুঁকি, সেটা হচ্ছে আর্থিক ঝুঁকি। এখন দেনাদার কোনটা? দেনাদার হচ্ছে তুমি যখন ঋণ নিবা, ঠিক আছে? তুমি যখন ঋণ নিবা তখন তোমাকে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে, ঠিক আছে? ঋণের কিস্তির মধ্যে কি কি থাকে বলছিলাম? সুদ আর আসল থাকে, এই দুইটাই মিলে হচ্ছে কিস্তি হয়, ঠিক আছে? এখন তুমি যদি এটা পরিশোধ করতে না পারো তখন তোমার মধ্যে কি হবে? তোমার হচ্ছে এই আর্থিক ঝুঁকিটা দেখা দিবে। এখন এই আর্থিক ঝুঁকি কিভাবে মূলধন গঠনে সহায়তা করে? এখন আর্থিক ঝুঁকি করতে আসতেছে ঋণ নেওয়ার মাধ্যমে। আর ঋণ কিসের মধ্যে সহায়তা করে? মূলধন গঠনে সহায়তা করে, ঠিক আছে? মূলধন গঠন কিভাবে হতে পারে? শেয়ারের মাধ্যমে, ঋণের মাধ্যমে, আরো বিভিন্নভাবে হইতে পারে। সো আর্থিক ঝুঁকি এভাবে হচ্ছে মূলধন গঠনে সহায়তা করে। এখন আমরা দেখি এখানে কি লিখছে। আর্থিক ঝুঁকি ঋণ মূলধন ও ইকুইটি মূলধনের মধ্যে সমন্বয় করে মূলধন গঠনে সহায়তা করে। ঋণ মূলধন পরিশোধের ব্যর্থতা থেকে আর্থিক ঝুঁকি সৃষ্টি হয় কেন? ওকে, কোনো প্রতিষ্ঠান আর্থিক ঝুঁকি হ্রাস করতে ঋণ মূলধনের ব্যবহার হ্রাস করে, আবার ঋণ মূলধন হ্রাস পেলেই ইকুইটি মূলধনের ব্যবহার বৃদ্ধি পায়। আচ্ছা, ফলে ওই প্রতিষ্ঠানের মূলধন গঠন ত্বরান্বিত হয়। ওই যে বললাম ইকুইটি আর কি ঋণের মাধ্যমে হচ্ছে তুমি কি করতে পারবা? মূলধন গঠন করতে পারবা। আর ঋণ নিলে হচ্ছে তোমার ওই আর্থিক ঝুঁকিটা থেকে যায়। সেজন্য হচ্ছে বড় বড় কোম্পানি যেগুলো আছে ওরা সবসময় চেষ্টা করে যাতে হচ্ছে ইকুইটির মাধ্যমে হচ্ছে ওরা কি করে, মানে মূলধন গঠনটা করে। কিন্তু আবার হচ্ছে ওই যাতে হচ্ছে সমন্বয় থাকে, অর্থাৎ ওদের কস্টটা যাতে কমে যায় সেটার জন্য আবার ওরা কিন্তু ঋণ নেয়, ঠিক আছে? এখন কস্টটা কীভাবে কমে সেটা হচ্ছে আমরা সামনের ম্যাথগুলোতে দেখব। সেবার আমরা গ নম্বরটা শুরু করি। উপরোক্ত তথ্যের ভিত্তিতে পি কোম্পানির সহভেদাঙ্ক নির্ণয় করো। আচ্ছা দেখো, এখানে বলছে কিন্তু সহভেদাঙ্ক, ঠিক আছে? তোমরা কিন্তু অনেকে ভুল করো এই জায়গায়। সহভেদাঙ্ক আর বিভেদাঙ্ক কিন্তু এক না। সহভেদাঙ্ক যখন করতে বলে তোমরা দেখি যে অনেকে বিভেদাঙ্ক করে বসে থাকো, ঠিক আছে? সো এটা খেয়াল করতে হবে, সহভেদাঙ্ক আর বিভেদাঙ্ক এক না, জীবনেও না, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা উদ্দীপকটা একটু পড়ি। জনাব সৌরভ কিউ নামক দুটি কোম্পানির মধ্যে যে কোনো একটিতে বিনিয়োগ করতে আগ্রহী। বিনিয়োগের ক্ষেত্রে তিনি বাজার ঝুঁকিকে বিশেষভাবে বিবেচনা করেন। বিগত 3 বছরের কিউ কোম্পানির বাজার মুনাফার হার দেওয়া হলো, ঠিক আছে? এখন দেখো এখানে হচ্ছে কিউ কোম্পানি দেয়া আছে, এগুলো হচ্ছে ওদের মুনাফার হার, পি কোম্পানির মুনাফার হার, কিউ কোম্পানির মুনাফার হার, আর এগুলো হচ্ছে কি বাজার মুনাফার হার, ঠিক আছে? এখন আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে হচ্ছে সহভেদাঙ্ক নির্ণয় করতে হবে। আবার বলতেছি তোমাদেরকে, ঠিক আছে? বিভেদাঙ্ক আর সহভেদাঙ্ক কিন্তু এক না। এখন দেখো আমরা সহভেদাঙ্ক কিভাবে করব। সহভেদাঙ্কের জন্য হচ্ছে আমাদেরকে চার্টটা করতে হবে, আর তোমাদেরকে হচ্ছে চার্টটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? চার্ট মুখস্থ করার দরকার নেই, কারণ হচ্ছে দেখো তুমি যদি সহভেদাঙ্কটা সূত্রটা যদি তোমার মনে থাকে তাহলে তোমার এটাও মনে থাকতেছে, এটাও মনে থাকতেছে। এখন এটা বের করার জন্য তোমার যা যা করা লাগবে তুমি হচ্ছে চার্টের মধ্যে করবা, ঠিক আছে? সো সেজন্য বলতেছি ডাইরেক্ট মুখস্থ করবা না, কখনো বুঝে বুঝে মুখস্থ করো, ঠিক আছে? বুঝে বুঝে মুখস্থ করলে হচ্ছে এটা মনে থাকে। হ্যাঁ,
তো এখন তোমার বুঝাই দিলাম, সূত্র যদি মনে থাকে তাহলে হচ্ছে তুমি চারটে এবার সুন্দর করে করতে পারবে না। দেখো এখানে কি কি লাগতেছে, আর পি লাগবে, আর পি বার লাগবে, ঠিক আছে। এরপর হচ্ছে আর এম লাগবে, আর এম বার লাগবে। এরপর হচ্ছে দুইটার কি লাগবে, গুণফল লাগবে, ঠিক আছে। এগুলোই তো লাগবে আমাদের। দেখো বছর 16, 17, 18, এখানে হচ্ছে আর পি এর কি দেওয়া আছে, মুনাফার হারগুলা দেওয়া আছে। এখন আর পি মাইনাস হচ্ছে আর বার পি, আর বার পি দেওয়া আছে, ঠিক আছে। আর বার পি কত, 10 থেকে 12.67 কি করলাম, বাদ দিলাম আমরা, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখান থেকে হচ্ছে 20 থেকে হচ্ছে আর বারটা হচ্ছে বাদ দিব আমরা সেম ভাবে। দেখো আচ্ছা, এখানে কথা হচ্ছে আর বারটা কিভাবে আসছে। এখন তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে হচ্ছে আর বারটা কিভাবে আসছে। তুমি যদি দেখো যে এগুলো যদি যোগ করো, এগুলোর গড় হচ্ছে আর বার, ঠিক আছে না। দেখো 10, 20, 30, 38, 38কে যদি তুমি 3 দিয়ে ভাগ দাও তাহলে হচ্ছে 3 × 39, আর ওইটা থেকে কিছুটা কম হবে আর কি, ঠিক আছে। সো এভাবে হচ্ছে তুমি আর বারটা বের করে ফেলবা। আর বারটা এখানে বের করে দেখায় নাই, তুমি কিন্তু আলাদাভাবে বের করবা, ঠিক আছে। আচ্ছা, আর বার এখানে বের করছে, নিচে বের করছে, আমি খেয়াল করিনি। আচ্ছা যাই হোক, আর বার কীভাবে বের হয়েছে তোমরা বুঝছো, ঠিক আছে। এই ফর্মুলার মাধ্যমে হচ্ছে তুমি আর পি মাইনাস আর পি বার যেটা আছে সেটা হচ্ছে বের করবা। এখন আর এম লাগবে, এরপর হচ্ছে সেমভাবে কী করতে হবে, আর এম মাইনাস আর বার এম বের করতে হবে, ঠিক আছে। আর এম কোথায় দেওয়া আছে, আর এম হচ্ছে উদ্দীপকের মধ্যে দেওয়া আছে। এখন এটা থেকে হচ্ছে 10 মাইনাস 10.67, এটা হচ্ছে কি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, অর্থাৎ এখানে কি কি দেওয়া আছে, একটা হচ্ছে পি কোম্পানি, একটা হচ্ছে কিউ কোম্পানি, ঠিক আছে না। হ্যাঁ, একটা হচ্ছে পি কোম্পানি, একটা হচ্ছে কিউ কোম্পানি। আর বার মানে কি, আর বার হচ্ছে কিউ কোম্পানির যে মুনাফার হারগুলো আছে সেগুলোর গড়, ঠিক আছে। সো এখানে হচ্ছে এগুলো তোমরা বসে বসে সুন্দর মতো এটাও বের করে ফেলতে পারবা। এখন হচ্ছে এটা গুণ এটা, এটা গুণ এটা করলে হচ্ছে তোমরা এখান থেকে পেয়ে যাবে কত, 50.6667, যাই হোক, ঠিক আছে। তোমাদের এত বড় লেখার দরকার নেই, 50.67 লিখলেই এনাফ, ওকে। আচ্ছা, এগুলো তো বললাম কিভাবে আসছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা সহবেদাঙ্কের সূত্রের মাধ্যমে হচ্ছে এটা বের করব, ঠিক আছে। আচ্ছা, সহবেদাঙ্কের সূত্রের মধ্যে হচ্ছে এখন যদি আমরা বসাই দিই এগুলা, তাহলে আমাদের কত আসে দেখো তো, আমাদের আসে 25.3334। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের সহবেদাঙ্কের মান। এখন আমাদের কি কি বের করতে হবে, আমাদেরকে ঘ নাম্বারে কি বের করতে বলছে দেখি। ঘ নাম্বারে কি বলছে, জনাব সৌরভ কোন কোম্পানিতে বিনিয়োগ করা যুক্তিসম্মত হবে, ঠিক আছে। এখন কোন কোম্পানিতে আমরা বিনিয়োগ করব, যে কোম্পানিতে আমরা যে কোম্পানির ঝুঁকিটা কম হবে আমরা সেই কোম্পানিতে হচ্ছে বিনিয়োগ করব। এখন ঝুঁকি কিভাবে নির্ণয় করব, আমরা বিভেদাঙ্কের মাধ্যমে হচ্ছে নির্ণয় করব আর কি, ঠিক আছে। বিভেদাঙ্ক নির্ণয় করতে আমাদের কি কি লাগে, একটা হচ্ছে প্রত্যাশিত আয়ের হার, একটা হচ্ছে কি আদর্শ বিচ্যুতি, ঠিক আছে। প্রত্যাশিত আয়ের হার আমরা বের করছি, গতেই বের করছি। এরপর হচ্ছে আদর্শ বিচ্যুতি বের করব ফর্মুলার মাধ্যমে। আদর্শ বিচ্যুতির ফর্মুলাটা আমি এর আগের অঙ্কে বুঝাই দিচ্ছি, সো এখানে আর ডিটেলসে বুঝাচ্ছি না, ঠিক আছে। তোমরা এখন বড় হয়ে গেছো, তোমাদেরকে এখন প্রত্যেকটা স্টেপ স্টেপ বোঝানোর দরকার নেই। তোমরা যেটা বুঝবে না সেটা হচ্ছে আগের ভিডিওতে যাবা, অর্থাৎ যেখানে বুঝাইছি সেখানে যাবা, সেখানে গিয়ে আবার রিপিট দেখবা, তখন হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা বিভেদাঙ্ক বের করলাম কত, 50.74। এখন হচ্ছে কিউ কোম্পানির বিভেদাঙ্ক নির্ণয় করতে হবে সেমভাবে। প্রত্যাশিত আয়ের হার, আদর্শ বিচ্যুতি বের করলাম, এখান থেকে কি পাইলাম আমরা পাইলাম বিভেদাঙ্ক 48.90, ঠিক আছে। এখন পি কোম্পানির কত 50.74 ছিল, আর কিউ কোম্পানির হচ্ছে 48.90। তাহলে এটার মধ্যে যেহেতু বিভেদাঙ্ক কম, তাহলে এটার মধ্যে ঝুঁকিও কম। এটার মধ্যে যেহেতু ঝুঁকি কম, এটার মধ্যে আমরা কি করব, আমরা হচ্ছে ইনভেস্ট করব, ঠিক আছে। আচ্ছা, সহজ অঙ্ক ছিল। এখন দেখো পোর্টফোলিও কি আমরা সবাই জানি, এটা হচ্ছে একটা ইজি ব্যাপার। পোর্টফোলিও অর্থাৎ কি, বিভিন্ন জায়গার মধ্যে ইনভেস্ট করা, ঠিক আছে। এখন যদি তোমাদের দিক থেকে চিন্তা করো, এখন দেখবা যে হচ্ছে তোমাদের বিভিন্ন ছেলে মেয়েরা হচ্ছে 4-5টা করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড করে রাখে, ওরাও নিজেদের মতো পোর্টফোলিও করে আর কি, হ্যাঁ। সো ওরা বিজনেসটা রিলেশনের মধ্যে নিয়ে আসতেছে। আচ্ছা যাই হোক, এবার আসো আয় এবং ঝুঁকির মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান। আয় এবং ঝুঁকির মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান আমরা জানি, আয় যত বাড়বে না, ঝুঁকি যত বাড়বে আয় বাড়ার সম্ভাবনাও তত বেশি থাকবে। অর্থাৎ আয় এবং ঝুঁকির মধ্যে হচ্ছে আমরা পজিটিভ সম্পর্ক দেখতে পারি, পজিটিভ বা ধনাত্মক,
ঠিক আছে? কেন ধনাত্মক? কারণ হচ্ছে ঝুঁকি বাড়লে আয় বাড়ে, ঝুঁকি কমলে আয় হওয়ার সম্ভাবনাটাও কমে। ঠিক আছে, এটা হচ্ছে তোমরা একটু বুঝাই লিখবা। সো এটা আমি আর ডিটেলসে যাচ্ছি না। দেখো এখন কি বলছে, সিকিউরিটি এক্স এর আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে বলছে। এখন সিকিউরিটি এক্স, সিকিউরিটি ওয়াই, এখন হচ্ছে এখানে হচ্ছে সম্ভাবনা দেয়া আছে, আমাদেরকে কি বলছে, আদর্শ বিচ্যুতি। এর আগের অঙ্কগুলোতে আমরা কি পড়ছিলাম, আমরা পড়ছিলাম হচ্ছে পরিমিত ব্যবধান আর কি। হ্যাঁ, সো দেখলা মানে হচ্ছে এখানে এগুলো হচ্ছে বিভিন্ন নামে আসে কিন্তু হচ্ছে জিনিস একই। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমাদের কি করতে হবে, পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে, আদর্শ বিচ্যুতি যেটা পরিমিত ব্যবধান সেটা। এখন আমরা হচ্ছে উদ্দীপকটা দেখি। জনাব আব্দুল সালাম বিনিয়োগ করার জন্য হচ্ছে নিচের দুটি সিকিউরিটির তথ্য বিবেচনা করেছেন। একটা হচ্ছে এক্স সিকিউরিটি, একটা হচ্ছে ওয়াই সিকিউরিটি। এখানে সম্ভাবনা দেওয়া আছে, সিকিউরিটি দেওয়া আছে, এগুলো হচ্ছে পারবো। ঠিক আছে, কারণ আদর্শ বিচ্যুতি নির্ণয় করার জন্য আমাদেরকে কি লাগবে, একটা হচ্ছে কি লাগবে, আমাদের হচ্ছে মানে একটা আর বার লাগবে। ঠিক আছে না, আর বার লাগবে। আর বার কীভাবে নির্ণয় করবো বলছি আমরা, আর বার হচ্ছে দেখো আমাদের হচ্ছে এক্স এর আর বার নির্ণয় করতে হবে। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে এটার সাথে এটার গুণ যোগ এটার সাথে এটা গুণ যোগ এটার সাথে এটা গুণ। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কি পাবো, আমরা হচ্ছে গড় পেয়ে যাব। ঠিক আছে, দেখো এই যে আর এক্স। এখন তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া আপনি তো একটু আগে বলছিলেন মানে আমরা হচ্ছে কি রিকোয়ার্ড রেটগুলো যোগ করব দেন হচ্ছে ভাগ করব। ঠিক আছে, এখন যদি আগের অঙ্কের সাথে তোমাদের ম্যাচ করাই তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের কি ছিল, আমাদের কিন্তু সম্ভাবনা ছিল না। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের সম্ভাবনা আছে। আর আর হচ্ছে আমরা হচ্ছে গুণের মাধ্যমেও কিন্তু আমরা করতে পারি আর কি। হ্যাঁ, মানে হচ্ছে গড় বা ভাগ যেটা বলে সেটা করতে পারি। এখন কীভাবে করতে পারি তোমাদেরকে হচ্ছে একটু হাতে কলমে দেখাই। এখন ধরো 4 যোগ 5 যোগ 6, হ্যাঁ তুমি কত পাবা, 4 5 9, 9 6 কত 15। এখন 15কে যদি আমরা গড় করি তাহলে তুমি পাবা 5। ঠিক আছে, 15কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসতেছে কত, 5 আসে। এখন গুণের মাধ্যমে আমরা কিভাবে ভাগ করব, ঠিক আছে, গুণের মাধ্যমে কিভাবে ভাগ করব দেখো, 4 প্লাস 5 প্লাস 6, এটাকে আমরা কি করছিলাম, আমরা তখন করছিলাম 3 দিয়ে ভাগ। ঠিক আছে, এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 4 যোগ 5 যোগ 6, হ্যাঁ গুণ 1/3। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে আমি একটু বাংলিশ লিখে বলছি আর কি। হ্যাঁ, সো ডোন্ট মাইন্ড। দেখো 1 মানে 3 ভাগের 1। এখন এটাকে এভাবে লেখা যায় 4, ওয়েট এটা তোমাদেরকে একটু বোঝানোর সুবিধার্থে একটু ভেঙে লিখে আমি, দেখো 4 গুণ 1 মানে 3 ভাগের 1 প্লাস 5 গুণ 1/3, সরি 1/3। ঠিক আছে, বারবার ইংলিশে লিখে বলতেছি। এরপর হচ্ছে 6 গুণ 1/3। ঠিক আছে, এখানেও কিন্তু সেম আনসারটা আসবে তোমার। ঠিক আছে, সো দেখো এখানেও কিন্তু কত আসবে তোমার, 5 আসবে তোমার গড়। তাহলে এখানে আমরা গুণ করছি না, এখানে আমরা গুণ করছি, গুণের মাধ্যমে কি করছি আমরা, ভাগ করছি, গুণের মাধ্যমে আমরা গড় বের করছি। সো সিম্পলভাবে এখানে হচ্ছে আমরা গুণের মাধ্যমে হচ্ছে গড় করব। ঠিক আছে, এক্স এর যে প্রত্যাশিত আয়ের হার দেওয়া আছে সেগুলোর সাথে আমরা যদি সম্ভাবনা গুণ করে দিই তাহলে হচ্ছে আমরা কি পেয়ে যাব, আমরা হচ্ছে গড় পেয়ে যাব। ঠিক আছে, কারণ গড় আমরা বের করলাম কত আসছে, 11.60%। আচ্ছা এরপর হচ্ছে আমরা আদর্শ বিচ্যুতি বের করবো। আদর্শ বিচ্যুতির সূত্র আমরা জানি সবাই। এখন এখানে কীভাবে ফর্মুলা মানগুলো বসাতে হবে সেটা আমি বলছি, সো আর ডিটেলস বলতেছি না। এখানে কত আসছে 2.80%। ওকে, তারপর দেখো ঘ নম্বরে কি বলছে, ঘ নম্বরে বলছে সিকিউরিটি ওয়াই অধিক ঝুঁকিপূর্ণ। তাহলে হচ্ছে আমাদেরকে কি বলছে, গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। এখন ওয়াই অধিক ঝুঁকিপূর্ণ আমরা কেন বুঝবো, আমরা হচ্ছে বিভেদাঙ্কের মাধ্যমে যদি আমরা দুইটার এক্স এর বিভেদাঙ্ক বের করি, ওয়াই এর বিভেদাঙ্ক বের করি, তাহলে হচ্ছে আমরা কম্পেয়ার করে বলতে পারবো যে হচ্ছে ওয়াই এর বিভেদাঙ্ক বেশি নাকি কম। যদি বেশি হয় তাহলে ওয়াই এর ঝুঁকি বেশি, যদি ওয়াই এর বিভেদাঙ্ক কম হয় তাহলে আমরা বলবো যে হচ্ছে ওয়াই এর ঝুঁকি কম। ঠিক আছে, এখন দেখো ওয়াই এর বিভেদাঙ্ক বের করতে হবে এখন আমাদের। ঠিক আছে, এক্স ওয়াই দোনোটার। এখন দেখো সিকিউরিটিস এক্স এর বিভেদাঙ্ক আমরা নির্ণয় করলাম। ঠিক আছে, সিকিউরিটি এক্স এর এই যে আমাদেরকে কি লাগবে, আমাদের হচ্ছে আদর্শ বিচ্যুতি লাগবে আর একটা হচ্ছে আর বার লাগবে। দোনোটা আমরা কোথায় পেয়ে যাই, আমরা হচ্ছে গ নম্বরের মধ্যে পেয়ে যাই।
ঠিক আছে। গ নম্বর থেকে হচ্ছে আমরা বিভেদাঙ্ক মানগুলা নিয়ে বসাবো, দেন হচ্ছে আমরা কত পাইলাম 24.14%, ঠিক আছে। এরপর হচ্ছে ওয়াই এর বিভেদাঙ্ক নির্ণয় করতে হবে। ওয়াই এর বিভেদাঙ্ক যেহেতু আমরা গতে নির্ণয় করি নাই, অর্থাৎ ওয়াই এর আর বার, এরপর হচ্ছে আদর্শ বিচ্যুতি, এগুলো যেহেতু আমরা অন্য কোথাও বের করি নাই, তাহলে হচ্ছে আমাদেরকে এবার ঘতে বের করতে হবে, ঠিক আছে। তো প্রত্যাশিত আয়ের হার অর্থাৎ আর বার আমরা বের করলাম কত 14.90%, ঠিক আছে। এরপর হচ্ছে আদর্শ বিচ্যুতি আমরা বের করলাম কত, আদর্শ বিচ্যুতি আমরা বের করলাম 2.03%। তাহলে দেখো এবার আমরা বিভেদাঙ্ক নির্ণয় করব, ঠিক আছে। বিভেদাঙ্ক নির্ণয় করে আমরা কি, বিভেদাঙ্ক নির্ণয়ের সূত্র হচ্ছে কি, উপরে মানে কোনটাকে কোনটা দিয়ে ভাগ দিব, আমরা হচ্ছে আদর্শ বিচ্যুতিকে আমরা হচ্ছে প্রত্যাশিত আয়ের হার দিয়ে হচ্ছে আমরা ভাগ দিব, ঠিক আছে। এখন আমরা বিভেদাঙ্ক কত পাই 13.62%, ঠিক আছে না। তাহলে এখানের মধ্যে কম কোনটা, ওয়াই কম, তাহলে হচ্ছে ওয়াই এর ঝুঁকি কম হবে। তাহলে এখানে আমাদেরকে কি বলছে, সিকিউরিটি ওয়াই অধিক ঝুঁকিপূর্ণ। তাহলে এই স্টেটমেন্টটা কি ঠিক আছে নাকি ভুল? অবভিয়াসলি ভুল, ঠিক আছে। দেখো এখানে কি লিখছে, অর্থাৎ এক্স সিকিউরিটি ওয়াই সিকিউরিটির তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ, তাহলে হচ্ছে সিকিউরিটি ওয়াই অধিক ঝুঁকিপূর্ণ, বক্তব্যটি সঠিক নয়, ঠিক আছে। এটাও করলাম আমরা। এর পরবর্তী অঙ্কতে চলো। এখানের মধ্যে প্রথমে কি বলছে দেখো তো, প্রথমে বলছে কি সিএপিএম মডেল কি, সিএপিএম মডেলের পূর্ণরূপ তো আমরা সবাই জানি না, ক্যাপিটাল প্রাইসিং মডেল আর কি, হ্যাঁ, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। আর এটা হচ্ছে কি করে, এটা হচ্ছে ঝুঁকি এবং আয়ের মধ্যে সমন্বয় করে একটা মানে হচ্ছে কি তথ্য বিশ্লেষণ করে আর কি, হ্যাঁ। সো এগুলো হচ্ছে আমরা জানি, তবু হচ্ছে আমরা বলে দিচ্ছি আর কি, হ্যাঁ। আর আর্থিক ঝুঁকি কীভাবে সৃষ্টি হয় সেটা কিন্তু আমি একটু আগেই কিন্তু এটা বর্ণনা করছি, ঠিক আছে। আর্থিক ঝুঁকি কীভাবে সৃষ্টি হয়, সো এটা তো আর যাচ্ছি না, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো, এখানে হচ্ছে পজ করে একটু দেখে নিতে পারো আর কি, হ্যাঁ। তাহলে হচ্ছে তোমাদের পড়াটাও হয়ে গেল, একটু রিপিট হয়ে গেল, তাহলে তোমাদের জন্য ভালো আর কি। সো যাই হোক, আমরা হচ্ছে গতে যাই সরাসরি। এক্স ও ওয়াই কোম্পানির প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে বলছে আমাদেরকে। তাহলে হচ্ছে আমরা কি করব, আমাদের দেখো আমাদের কিন্তু সম্ভাবনা দেওয়া আছে, তাহলে হচ্ছে এখানে গড় বের করলে হবে না। গড় বলতে কি মানে হচ্ছে এই তিনটা যোগ করে ভাগ করে দিলে হচ্ছে না, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদের হচ্ছে এটা এটা গুণ করতে হবে, এটা এটা গুণ করতে হবে, এটা এটা গুণ করতে হবে, তারপর ওয়াই কোম্পানির সাথে ওয়াই কোম্পানির আয়ের হারের সাথে সম্ভাবনাগুলো গুণ করে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে প্রত্যাশিত আয়ের হারটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। আর দেখো এখানে তোমরা একটু দেখে নাও আর কি, হ্যাঁ, আমি যেটা বলছি বরাবর সেটা, ঠিক আছে। এখানে দেখো এখানে কত আসছে 13.50 আর এখানে আসছে 11.90, ঠিক আছে। এবার আমরা ঘতে যাই। ঘতে কি বলছে, ঘতে বলছে হচ্ছে কর্ণফুলী লিমিটেডের প্রত্যাশিত আয়ের হার যদি 12% হয়, দেখো এখানে কিন্তু বলে দিছে প্রত্যাশিত আয়ের হার যদি 12% হয় তাহলে পোর্টফোলিও বিনিয়োগের যুক্তিকতা বিশ্লেষণ করো, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানের মধ্যে কি লিখছে একটু দেখি তো। কর্ণফুলী লিমিটেড 3 লক্ষ টাকা এক্স কোম্পানির শেয়ারে এবং 2 লক্ষ টাকা ওয়াই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করলো, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদের হচ্ছে পোর্টফোলিও বিনিয়োগের যৌক্তিকতাটা বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ এই যে আমরা 3 লক্ষ টাকা বিনিয়োগ করছি, এই যে 2 লক্ষ টাকা বিনিয়োগ করছি, এখান থেকে আদৌ কি আমরা এই 12% প্রত্যাশিত আয়ের হারটা মেটাইতে পারতেছি কিনা সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তাহলে হচ্ছে আমরা কি দিয়ে বের করবো, আমরা হচ্ছে সিম্পলি প্রত্যাশিত আয়ের হার দিয়ে হচ্ছে ভার কি বলে এটাকে, বিনিয়োগের ভার দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আমরা কি পাবো, আমরা হচ্ছে ওই পোর্টফোলিও আয়ের হারটা পেয়ে যাচ্ছি। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে প্রথম থেকে দেখি এখানে গ থেকে পাই কি কি যেগুলো পাইছি সেগুলো আর কি, হ্যাঁ। প্রত্যাশিত আয়ের হার তো আমরা বের করে ফেলছি গ নম্বরের মধ্যে, এখানের মধ্যে হচ্ছে আমরা প্রত্যাশিত আয়ের হার বের করে ফেলছি, ঠিক আছে। সো হচ্ছে গ থেকে পেয়ে গেছি আমরা। তারপর দেওয়া আছে কি এক্স কোম্পানির বিনিয়োগের ভার কত, 3 লক্ষ ডিভাইডেড বাই 5 লক্ষ, 5 লক্ষ করতে আসছে 3 লক্ষ যোগ 2 লক্ষ 5 লক্ষ, অর্থাৎ টোটাল বিনিয়োগ হচ্ছে কত 5 লক্ষ। এখন 5 লক্ষের মধ্যে 3 লক্ষটা কটুক মানে কত অনুপাতে আছে সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হচ্ছে আর কি, হ্যাঁ। সো এখানে হচ্ছে আমরা বের করলাম 0.60, এখানে বের করলাম 0.40, একই নিয়মে বের করছে, সো এটা আর বলতেছি না, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের পোর্টফোলিও আয়ের হারটা বের করতে হবে। কীভাবে করবো, আমরা হচ্ছে এই যে আমরা ভারটা বের করলাম, ভারের সাথে আমরা কি করতেছি, আমরা হচ্ছে প্রত্যাশিত আয়ের হার অর্থাৎ আর এক্স গুণ দিচ্ছি, যোগ সেমভাবে এটাও করতেছি ওয়াইয়ের ক্ষেত্রেও ডব্লিউ ওয়াই ইন্টু আর ওয়াই, ঠিক আছে।
সো এই দুইটা যোগ করলে আমরা কত পাচ্ছি 12.86, ঠিক আছে। তাহলে আমাদের প্রত্যাশিত আয়ের হার কত বলছে, প্রত্যাশিত আয়ের হার বলছে 12%। তাহলে আমরা পাচ্ছি কত, যদি এক্স কোম্পানিতে 3 লক্ষ টাকা বিনিয়োগ করে আর ওয়াই কোম্পানিতে যদি 2 লক্ষ টাকা বিনিয়োগ করে, তাহলে হচ্ছে আমাদের কি থাকে, আমাদের পোর্টফোলিও আয়ের হার থাকে 12.86%। তাহলে হচ্ছে আমাদের বিনিয়োগটা হচ্ছে কি যৌক্তিক, ঠিক আছে। কারণ হচ্ছে আমরা 0.86% বেশি ইনকাম করতে পারতেছি। আচ্ছা, তাহলে এবার পরবর্তী অঙ্কতে যাই। কি বলছে, ঝুঁকি কি, ঝুঁকি কি এটা আমরা আগে পড়ছি না, ঝুঁকি কি পড়ছি? আচ্ছা, ঝুঁকি যদি আমরা ঝুঁকি পড়ছিলাম, আচ্ছা যাই হোক আমি আবার বলে দিচ্ছি। ঝুঁকি হচ্ছে তোমার যে প্রত্যাশিত আয় থাকতেছে আর তোমার যে অরিজিনাল আয়টা হচ্ছে সেটার যে ডিফারেন্সটা আছে সেটাই হচ্ছে তোমার ঝুঁকি, ঠিক আছে। এরপর কি বলছে, পোর্টফোলিও নীতি কেন অনুসরণ করা হয়? পোর্টফোলিও নীতি অনুসরণ করা হয় যাতে হচ্ছে ঝুঁকিটা বিস্তার করে দেওয়া যায় আর কি। হ্যাঁ, তুমি যদি একটা কোম্পানিতে বিনিয়োগ করো অথবা একটা প্রকল্পতে বিনিয়োগ করো, তাহলে হচ্ছে তোমার ওইটার মধ্যে 100% রিস্ক চলে যাচ্ছে, ঠিক আছে না। তাহলে রিস্কটা কোথায় যাচ্ছে দেখো, এটা হচ্ছে তোমার পোর্টফোলিও, ঠিক আছে। তুমি যদি একটার মধ্যে ইনভেস্ট করো, যদি 100% ইনভেস্ট করে দাও আর ওইটা যদি মারা খেয়ে যায় প্রকল্পটা, তাহলে কিন্তু তোমার 100% টাকাই চলে যাচ্ছে, ঠিক আছে না। তাহলে ওইখানে কি রিস্ক বেশি থাকে। এখন তুমি যদি দুইটার মধ্যে 50-50 করে দাও, তাহলে যদি একটা মারা খেয়ে যায় তাহলে তোমার একটা থাকবে, ঠিক আছে। এভাবে যদি তুমি তোমার পোর্টফোলিও যত বড় হবে তত ভালো, ঠিক আছে। এটার জন্য হচ্ছে পোর্টফোলিও নীতি অনুসরণ করা হয়। এগুলো হচ্ছে তোমরা একটু বানাই গুছাই লিখবা আর কি, তাও আমরা এখান থেকে দেখে নিতে পারি। পোর্টফোলিও নীতি গ্রহণ করলে হচ্ছে ঝুঁকি হ্রাস পায়, ঠিক আছে। এতক্ষণ যেটা বুঝাইলাম আর কি। এই নীতি অনুযায়ী বিনিয়োগকারী সমুদয় অর্থ একটি সম্পদে বিনিয়োগ করে না, একাধিক সম্পদে বিনিয়োগ করে। এর বৈশিষ্ট্য হচ্ছে বিপরীতমুখী খাতে বিনিয়োগ করা। এতে করে একটি প্রতিষ্ঠানে ক্ষতি হলে অন্য প্রতিষ্ঠানের লাভের মাধ্যমে সেই ক্ষতি সমন্বয় করা যায়। অর্থাৎ পোর্টফোলিও নীতির কাজই হচ্ছে একটি স্বাভাবিক হারে মুনাফা বৃদ্ধি করে ঝুঁকি হ্রাস করা। সিম্পল কথা, পোর্টফোলিওর উদ্দেশ্যটা কি, ঝুঁকি হ্রাস করা, ঠিক আছে। এবার আসো গতে কি বলছে, গত বছর হচ্ছে প্রকল্প ক এর আয়ের আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে বলছে। দেখো এখানে কি দেওয়া আছে, প্রকল্প ক প্রকল্প খ, এখানে দেওয়া আছে বছর, এখানে কিন্তু সম্ভাবনা দেয়া নাই। তাহলে হচ্ছে আমরা কি করব, এই তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে হচ্ছে আমরা কি পেয়ে যাব, আমরা হচ্ছে প্রত্যাশিত আয়ের হারটা পেয়ে যাচ্ছি। প্রত্যাশিত আয়ের হার পেয়ে গেলে আমরা কি করতে পারবো, আমরা আদর্শ বিচ্যুতিটা ইজিলি বের করে ফেলতে পারি, ঠিক আছে। দেখো হচ্ছে গড় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার যেটাই বলো তুমি, সেটা হচ্ছে 9.67% আসতেছে এখানে, ঠিক আছে। এরপর হচ্ছে আদর্শ বিচ্যুতি ফর্মুলা অনুসারে কি করব, আমরা হচ্ছে বের করব কত, 2.08, ঠিক আছে। আমরা আমাদের আদর্শ বিচ্যুতি কত আসছে, 2.08% চলে আসছে, ঠিক আছে। ওকে, এবার আসো ঘতে। ঘতে কি বলছে, ঘতে বলছে ঝুঁকি বিবেচনায় কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত। দেখো এখানে কিন্তু বলে দিচ্ছে হচ্ছে ঝুঁকি বিবেচনায়। তাহলে ঝুঁকি বিবেচনা আমরা করি কিসের মাধ্যমে, আমরা বিবেচনা করি বিভেদাঙ্কের মাধ্যমে, ঠিক আছে। এখন বিভেদাঙ্কের জন্য আমাদের কি কি প্রয়োজন, আমাদের প্রয়োজন হচ্ছে প্রত্যাশিত আয়ের হার অর্থাৎ আর বার আর কি। হ্যাঁ, আর কি থাকে, আর লাগে হচ্ছে আদর্শ বিচ্যুতি, ঠিক আছে। এই দুইটার মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি, বিভেদাঙ্কটা বের করে ফেলতে পারি। এখন আমরা যদি বিভেদাঙ্ক বের করি তাহলে হচ্ছে এখানের মধ্যে তুলনা করতে পারবো আমরা কোনটা বেশি রিস্কি কোনটা কম রিস্কি। যেটা কম রিস্কি সেটা তো হচ্ছে আমরা কি করব, আমরা বিনিয়োগ করব, ঠিক আছে। দেখো প্রকল্প কয়ের ক্ষেত্রে গড় আয়ের হার এগুলো হচ্ছে আমরা কোত্থেকে পাইছি, এগুলো হচ্ছে গ থেকে পাইছি, ঠিক আছে। গড় আয়ের হার আদর্শ বিচ্যুতি এগুলো হচ্ছে আমরা গ থেকে পাইছি। এখন বিভেদাঙ্কটা নির্ণয় করে ফেললাম সিম্পল সূত্র দিয়ে। এখন কত আসতেছে 22.20। এখন খ প্রকল্পের জন্য আমরা সেমভাবে কি করব, প্রথমে হচ্ছে প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার বের করব, তারপর হচ্ছে আদর্শ বিচ্যুতি বের করব। সেখান থেকে আমরা কি বের করতে পারবো, বিভেদাঙ্কটা বের করতে পারবো। বলছিলাম বারবার 100-এর পাশে পার্সেন্টেজ দেওয়ার জন্য, ঠিক আছে। তারপর কি আসতেছে, এখানে আসতেছে কত 114.63%। তাহলে এটার রিস্ক কোয়াইট হাই, ঠিক আছে, অনেক বেশি হাই। তাহলে এটার মধ্যে ইনভেস্ট করা অযৌক্তিক। তাহলে আমরা ইনভেস্ট করব কোথায়, কতে, ঠিক আছে। প্রকল্প কতে হচ্ছে আমরা ইনভেস্ট করব, ঠিক আছে। দেখো এখানে কি লিখছে, এখানে লিখছে অর্থাৎ তুমি হচ্ছে এখানে অর্থাৎ কনক্লুশনটা দিয়ে দিবে আর কি, যেটা তুমি পাইছো, যেটা আমি বলতেছি। এটার মধ্যে যেহেতু রিস্ক বেশি তাহলে ওইটার মধ্যে ইনভেস্ট করা যাবে না,
ওইটার মধ্যে যেহেতু রিস্ক কম, তাহলে সেটার মধ্যে ইনভেস্ট করার হচ্ছে যুক্তিযুক্ত। এটা হচ্ছে তোমরা এখানে লিখে দিবা। এবার আসো 6 নম্বরে। 6 নম্বরে, ঠিক আছে? 6 নম্বরে কি বলছে? প্রথম বলছে সম্ভাবনা বিন্যাস কি? সম্ভাবনা বিন্যাস হচ্ছে একটি যে ছক বা টেবিলের মাধ্যমে একটি চলকের বিভিন্ন মান ও সম্ভাবনা প্রকাশ করা হয় তাকে হচ্ছে সম্ভাবনা বিন্যাস বলে, ঠিক আছে? আচ্ছা শোনো, তোমরা হচ্ছে কগুলো হচ্ছে একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলবা, কারণ হচ্ছে এখানে হচ্ছে এক এক পাওয়া অনেক ইজি। আর কি, আর হচ্ছে তোমরা খেয়াল রাখবা যাতে হচ্ছে কোনো বানানেরও যাতে ভুল না হয়, ঠিক আছে? বানানের ভুল হলেও কিন্তু তোমাদের 1 নম্বরটা কাটা যাবে। আচ্ছা, তারপর কি বলছে? পরিহারযোগ্য ঝুঁকি কি? পরিহারযোগ্য ঝুঁকি হচ্ছে যে যে ঝুঁকিগুলা তুমি পরিহার করতে পারবা চাইলে, অর্থাৎ যে ঝুঁকিগুলো তোমার নিয়ন্ত্রণে আছে সেগুলো হচ্ছে পরিহারযোগ্য ঝুঁকি। দেখি এখানে কি বলছে। মোট ঝুঁকি থেকে বাজার ঝুঁকি বাদ দিলে যে ঝুঁকি পাওয়া যায় তাই হলো পরিহারযোগ্য ঝুঁকি। ওকে, বাজার ঝুঁকিটা কোন ধরনের ঝুঁকি বলো তো? বাজার ঝুঁকি হচ্ছে অপরিহার্য ঝুঁকি, কারণ হচ্ছে এটা তোমার নিয়ন্ত্রণের মধ্যে নাই, এটা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না। সো এটা তোমাকে অবশ্যই ইনফ্লুয়েন্স করবেই, সেজন্য হচ্ছে এটা কি, ওটা হচ্ছে অপরিহারযোগ্য ঝুঁকি, ঠিক আছে? সাধারণত প্রতিষ্ঠানের বিভিন্ন অভ্যন্তরীণ কারণে এই ঝুঁকির উদ্ভব হয়। অভ্যন্তরীণ কারণ বলতে ব্যবস্থাপনার অদূরদর্শিতা, দক্ষতার অভাব প্রভৃতি কারণে ঝুঁকি সৃষ্টি হয়। এগুলো হচ্ছে চাইলে নিয়ন্ত্রণ করা যায়। এখন কীভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে? দেখো, ব্যবস্থাপক বা ম্যানেজার অদূরদর্শিতা সম্পন্ন, তাহলে কি করতে পারবো আমরা? হচ্ছে ম্যানেজারকে চেঞ্জ করে ফেলতে পারবো, ঠিক আছে? সো এভাবে হচ্ছে আমরা পরিহার ঝুঁকিগুলোকে এড়াইতে পারি। এখন দেখো গ নম্বরে কি বলছে? কোম্পানি দুটির গড় মুনাফা নির্ণয় করতে বলছে আমাদেরকে, ঠিক আছে? আমাদেরকে গড় মুনাফা নির্ণয় করতে বলছে। দেখো গড় মুনাফা আমরা কীভাবে নির্ণয় করবো? গড় মুনাফার সূত্র আমরা জানি, ঠিক আছে? আমরা গড় মুনাফার সূত্র জানি। এখানে কি কি দেওয়া আছে? এখানে হচ্ছে প্রত্যাশিত আয়ের হার, দেখো এখানে সম্ভাবনা দেওয়া আছে মনি কোম্পানির আয়, রনি কোম্পানির আয়, ঠিক আছে? এখানে কি বলছে? কোম্পানি দুটির গড় মুনাফা নির্ণয় করতে বলছে। তাহলে হচ্ছে আমরা সিম্পলভাবে যেভাবে গড় মুনাফার হারটা নির্ণয় করি আর কি, হ্যাঁ, ওই যে এটার সাথে এটা গুণ, ঠিক আছে? কোনটার সাথে কোনটা, মানে সম্ভাবনার সাথে কোম্পানিগুলো আয়ের গুণ দিয়ে যেটা আমরা পাই সেটা হচ্ছে গড় মুনাফা আর কি, ঠিক আছে? এখন দেখো এখানে হচ্ছে কি, গড় মুনাফার কত বের করলো? 15.80 বের করলো, ঠিক আছে? এটা এরপরে আমরা জানি রনি কোম্পানি, এটা হচ্ছে মনে কোম্পানি ছিল, এরপর আমরা বের করবো কি, রনি কোম্পানির, ঠিক আছে? রনি কোম্পানির কত বের করতে পারছি আমরা? 14.40%। তাহলে হচ্ছে এই দুইটাই হচ্ছে আমাদের কি উত্তর। এবার ঘ নম্বরের মধ্যে আবার দেখো বিবেকাঙ্কের বিবেচনায় কোন কোম্পানিটি ভালো, অর্থাৎ কি আমাদেরকে হচ্ছে রিস্কটা নির্ণয় করতে বলছে, কোন কোম্পানিতে ঝুঁকি বেশি সেটা হচ্ছে আমাদেরকে নির্ণয় করে একটা কি করতে হবে, একটা কনক্লুশন দিতে হবে, ঠিক আছে? এখন বিবেকাঙ্ক কিভাবে নির্ণয় করি বলছি সেটা। আমরা এখানের মধ্যে কিন্তু গড় মুনাফার হার পেয়ে গেছি গতে, তাহলে সেটা আমরা কাজে লাগাতে পারবো, ঠিক আছে? এখন আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে হচ্ছে আদর্শ বিচ্যুতি বের করতে হবে। দোনোটার আদর্শ বিচ্যুতি বের করার পর আমরা কি বের করব? বিভেদাঙ্কটা বের করব। তারপর সেখান থেকে হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে কম্পেয়ার করব, ঠিক আছে? দেখো মনি কোম্পানির বিভেদাঙ্ক নির্ণয় করতে হচ্ছে, এটা আমরা গ থেকে পাইছি। আদর্শ বিচ্যুতির ফর্মুলা অনুযায়ী কি বের করব? আমরা আদর্শ বিচ্যুতি বের করব, ঠিক আছে? 11.58% চলে আসতেছে, সরি 1.83 আসছে, ঠিক আছে? তারপর কি বিভেদাঙ্ক সূত্র অনুসারে বিভেদাঙ্ক বের করব, কত আসে? 11.58%, ঠিক আছে? তারপর রনি কোম্পানির বিভেদাঙ্ক নির্ণয় করলাম, কীভাবে করব? গড় মুনাফার হার আমরা গতেই পাইছিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে আদর্শ বিচ্যুতি ফর্মুলাতে বসায় কত পাচ্ছি? 4.63%। এখান থেকে বিভেদাঙ্ক যদি বের করি তাহলে কত পাই আমরা? 32.15%। তাহলে দেখো মনি কোম্পানির বিভেদাঙ্ক হচ্ছে কত? 11.58%, আর রনি কোম্পানির বিভেদাঙ্ক হচ্ছে 32.15%। তাহলে রিস্ক কোনটাতে বেশি? অবভিয়াসলি রনি কোম্পানিরটাতে বেশি, ঠিক আছে? তাহলে হচ্ছে তোমরা একটু দেখে নাও। আচ্ছা, আমরা এবার পরের ম্যাথে যাব। পরের ম্যাথ কুমিল্লা বোর্ড 2022 সালের। দেখো অনিশ্চয়তা কি? অনিশ্চয়তা কি আমরা সবাই জানি, এটা আমরা আগেও বলছি, সো আর বেশি যাচ্ছি না। একক ঝুঁকি বলতে কি বোঝো? যে ঝুঁকিতে কি আছে, একটি প্রতিষ্ঠান বা সম্পদ অর্থ বিনিয়োগজনিত কারণে যে ঝুঁকি তৈরি হয় তাকে হচ্ছে একক ঝুঁকি বলে, ঠিক আছে? একটি প্রতিষ্ঠানে, অর্থাৎ কি, তুমি শুধুমাত্র যদি একটা কোম্পানিতে ইনভেস্ট করো তাহলে, অর্থাৎ পোর্টফোলিও যদি ছোট হয় আর কি, হ্যাঁ, তাহলে তোমার যে রিস্কটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে তোমার কি একক ঝুঁকি। ছোট বলতে হচ্ছে
তোমার পোর্টফোলিওতে শুধু একটাই কি থাকবে, একটাই মানে একটাই উপাদান থাকবে আর কি, হ্যাঁ, পোর্টফোলিওতে। সো ওইটার কারণে যে ঝুঁকিটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে একক ঝুঁকি। গ নম্বর আসো, সিকিউরিটি এর আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে বলছে আমাদেরকে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো, এখানে হচ্ছে আমাদেরকে কি দেওয়া আছে, সম্ভাবনা দেওয়া আছে, সিকিউরিটি দেওয়া আছে, সিকিউরিটি এ সিকিউরিটি বি দেওয়া আছে, ঠিক আছে। আদর্শ বিচ্যুতি বের করতে হলে আমাদেরকে কি লাগবে, আমাদের হচ্ছে গড় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার, যেটাই বলো তোমরা, হ্যাঁ, গড় আয়ের হারটা লাগবে। তাহলে হচ্ছে এগুলো গুণ করবো আমরা, গুণ করলে আমরা কি পাবো, গড় আয়ের হারটা পেয়ে যাচ্ছি, সেখান থেকে আমরা আদর্শ বিচ্যুতিটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে না। দেখো এই যে প্রথম হচ্ছে আমরা গড় আয় বের করলাম, ঠিক আছে, গড় আয়ের হার কত পাইলাম, 26.1%, ঠিক আছে। এরপর হচ্ছে আদর্শ বিচ্যুতির ফর্মুলাটা ইউজ করব, আদর্শ বিচ্যুতির ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে। দেখো আদর্শ বিচ্যুতির অঙ্ক, বিভেদাঙ্কের অঙ্ক, এগুলো কিন্তু বারবার আসতেছে আর এগুলো থেকেই আসবে সবসময়। সো তোমরা হচ্ছে এগুলোর ফর্মুলাগুলো ভালো করে মানে শিখবা, তারপর হচ্ছে এই টাইপের অঙ্ক যতগুলো আছে সবগুলো হচ্ছে করতে থাকবে, ঠিক আছে। করতে করতে হচ্ছে একদম এক্সপার্ট হয়ে যাবে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা কত পাচ্ছি, বিচ্যুতি, আদর্শ বিচ্যুতি হচ্ছে 4.32%, ঠিক আছে। এরপর আসো ঘ নম্বরে, কোন সিকিউরিটি অধিক ঝুঁকিপূর্ণ। দেখো সেম অঙ্ক আবার আসতেছে, এখানে আমরা কি বের করব, বিভেদাঙ্ক বের করব। তাহলে হচ্ছে আমি আর এটা বেশি বলতেছি না, এটা তোমরাই ট্রাই করবা, ঠিক আছে। আমি আনসারটা দেখাই দিচ্ছি, কিন্তু হচ্ছে তোমরা নিজেরা ট্রাই করবা এটা, ঠিক আছে, যাতে হচ্ছে তোমরা বুঝতে পারো তোমরা কতটুক পারতেছো। তোমরা যখন নিজেরা করবা, যেখানে বাঁচবা সেখানে দেখবা, তখন তুমি যখন দেখবা, অর্থাৎ তুমি যখন বেঁচে গেছো, তুমি তারপর দেখবা, তখন সেটা হচ্ছে তোমার মাথার মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে, বুঝছো। সো নিজেরা চেষ্টা করো, এটা হচ্ছে আনসার। আচ্ছা এরপরে আমরা পরের অঙ্কতে যাই, ঝুঁকি কি, আবার সেম কোয়েশ্চেন আসতেছে বারবার। দেখো ঝুঁকি কি, এটা কিন্তু অনেকবার আসতেছে, সো এটাকে মোস্ট ইম্পর্টেন্ট বলা যায়। ঝুঁকির প্রিমিয়াম কি, ঝুঁকির প্রিমিয়াম হচ্ছে ঝুঁকি নেওয়ার কারণে তোমার যে এক্সট্রা আয়টা হচ্ছে সেটা হচ্ছে কি, তোমার ঝুঁকি প্রিমিয়াম, ঠিক আছে। ওকে, দেখো ঝুঁকি গ্রহণের প্রতিদান মূল্যকে ঝুঁকি প্রিমিয়াম বলে, আর ঝুঁকি প্রিমিয়ামকে হচ্ছে আর এম মাইনাস আর এফ দ্বারা প্রকাশ করে। এম মানে কি, মার্কেট রেট, আর এফ মানে কি, রিস্ক ফ্রি রেট, ঠিক আছে। সাপোজ রিস্ক ফ্রি রেট আর মার্কেট রেটটা তোমাকে বলে দিই। ধরো তুমি একটা কোম্পানিতে ইনভেস্ট করতে যাচ্ছ, ঠিক আছে। সো ওইখানের মধ্যে রিস্ক হচ্ছে তোমার সাপোজ 10%, হ্যাঁ। এরপরে রিস্ক ফ্রি কোনটা, রিস্ক ফ্রি হচ্ছে সরকারের যেগুলো আছে না, সরকারের সিকিউরিটিস, সেগুলো হচ্ছে রিস্ক ফ্রি সিকিউরিটিস। কারণ হচ্ছে সরকার কখনো দেউলিয়া হবে না, ঠিক আছে, সরকার কখনো দেউলিয়া হবে না। আর তুমি ওই যে পার্সেন্টেজটা থাকবে, যে লাভটা থাকবে, সেটা হচ্ছে তুমি পাবেই পাবা। সো ওইটা কি, ওইটা হচ্ছে রিস্ক ফ্রি। সাপোজ তোমার রিস্ক ফ্রি রেট হচ্ছে 5%, আর রিস্ক রেট হচ্ছে কি, মার্কেট রেট হচ্ছে 10%, তাহলে তোমার যে রিস্ক প্রিমিয়ামটা আসতেছে সেটা কত, 5%, ঠিক আছে, বুঝলা। ওকে, এবার দেখো গতে কি বলছে, এক্স এবং ওয়াই কোম্পানির প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো। আবার সেম কাহিনী, ঠিক আছে না, এক্স আর ওয়াই কোম্পানির প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে বলছে। দেখি এটা তোমরা করো, নিজেরা করো। কি করবা, এখানে হচ্ছে এগুলা গুণ করে দিবা, ঠিক আছে। এক্স কোম্পানির আয়ের হারের সাথে সম্ভাবনা গুণ করবা, ওয়াই কোম্পানির আয়ের হার সাথে সম্ভাবনা গুণ করে গুণ করবা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা কি পাবো, আমরা হচ্ছে প্রত্যাশিত আয়ের হার পেয়ে যাব, ঠিক আছে। দেখো প্রত্যাশিত আয়ের হার চলে আসতেছে। আচ্ছা ঘ নম্বরে দেখো, এবার ঘ নম্বরে বলছে কি, মিস্টার পরশ শামসের প্রত্যাশিত আয়ের হার যদি 12% হয়, তাহলে পোর্টফোলিও বিনিয়োগের যৌক্তিকতা বিশ্লেষণ করো। দেখো আমরা কিন্তু এরকম আরেকটা অঙ্ক করছিলাম না, মনে আছে। দেখো এখানে হচ্ছে 50,000 টাকা, এখানে হচ্ছে 20,000 টাকা, এক্স কোম্পানিতে 50,000, ওয়াই কোম্পানিতে 20,000, তাহলে টোটাল বিনিয়োগ কত হয়েছে, 70,000। তাহলে এই কোম্পানির ভার কত হচ্ছে, 50,000 ডিভাইডেড বাই 70,000 দিবা। তারপর এই কোম্পানিতে যেটা বিনিয়োগ করছে সেটার ভার কত হচ্ছে, 20,000 ডিভাইডেড বাই 70,000 দিবা, ঠিক আছে। এরকম করে তোমরা কি করবা, ওই অঙ্কটার মতো করে সেমভাবে করবা। দেন এখান থেকে তোমরা কত আয় পাচ্ছ সেটা হচ্ছে দেখবা। এখানে আসছে কত, 12.86%। তাহলে ওর আয় করাটা কি, মানে ওইখানে ইনভেস্ট করাটা কি হয়েছে, অবশ্যই যৌক্তিক, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা হচ্ছে তোমরা নিজেরা করবা, ঠিক আছে। এই টাইপের অঙ্ক আসতে পারে, আর এই টাইপের অঙ্ক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো তুমি। কারণ হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে যতগুলো অঙ্ক আছে না, এটাই হচ্ছে একটু ঘোরানো টাইপের আর কি, আরগুলো তো সব সহজ সহজ। সো
এই অঙ্কটা একটু প্র্যাকটিস করবা। এবার আসো 12 নম্বর অঙ্কে, চট্টগ্রাম বোর্ড 2022। আবার আসছে সিএপি মডেল কি, ঠিক আছে। তারপর হচ্ছে ঝুঁকি ছাড়া কি মুনাফা অর্জন সম্ভব, ঝুঁকি ছাড়া মুনাফা অর্জন সম্ভব, কিন্তু সেটা হচ্ছে কি হবে, খুব কম পরিমাণে থাকবে আর কি। যেগুলো আছে রিস্ক ফ্রি বললাম না, এখন ধরো সরকারি সিকিউরিটিজের রিস্ক ফ্রি রেট কত আছে 5%, তাহলে তোমার ওই মুনাফা অর্জনটা হচ্ছে কম হবে, ঠিক আছে। যখন ঝুঁকি থাকবে তোমার সাথে সাথে মুনাফাটাও বাড়বে, ঠিক আছে। দেখো এখানে কি লিখছে, ঝুঁকি গ্রহণ ছাড়া মুনাফা অর্জন সম্ভব, ঝুঁকিমুক্ত খাতে ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ড, এগুলো কি, এগুলো হচ্ছে সরকারি সিকিউরিটিজ বা সরকারি বিল বা সরকারি বন্ড আর কি, হ্যাঁ। আচ্ছা, ঝুঁকিমুক্ত খাতে বিনিয়োগ করে হচ্ছে মুনাফা পাওয়া যায়, অর্থাৎ দেশের সরকার কর্তৃক ইস্যুকৃত বিল বন্ড সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে বিনিয়োগকারীকে কোনো ঝুঁকি নিতে হয় না, নির্দিষ্ট মেয়াদ শেষে এইসব বিনিয়োগ থেকে মুনাফা আয় করা যায়, তবে এই ক্ষেত্রে ঝুঁকি না থাকায় কোনো ঝুঁকি প্রিমিয়াম থাকে না, অর্থাৎ এক্সট্রা কোনো আর্নিংস ওদের নাই, ঠিক আছে। অর্থাৎ ঝুঁকি নিয়ে যেটা এক্সট্রা আর্নিংস করবে সেটা সুযোগ ওদের নাই। এখন দেখো বাটা সুদের আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে উদ্দীপকটা একটু দেখি, একটু বড় বড় লাগতেছে, এর আগের উদ্দীপকগুলো কিন্তু ছোট ছোট ছিল, ঠিক আছে। আপনি দেখে বোঝা গেছে কোথায় কি আছে, সো ওগুলার অত বেশি পড়ি নেই আর কি। আচ্ছা দেখি এখানে কি লিখছেন, মিথুন একজন বিনিয়োগকারী, তার কিছু অর্থ তিনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান, সেই উদ্দেশ্যে তিনি শেয়ার বাজার থেকে বাটা সুজ ও কোকাকোলার বিগত 4 বছরের মুনাফা অর্জনের তথ্য সংগ্রহ করলেন। তথ্যগুলো কি করছে নিচে দেওয়া আছে, ঠিক আছে। এখানে হচ্ছে বাটা সুজ আর এখানে হচ্ছে কোকাকোলা। দেখো আয়ের হার দেওয়া আছে, সম্ভাবনা দেওয়া নাই, তাহলে হচ্ছে তোমরা কিভাবে আয়ের হারগুলো কিভাবে বের করবা, জাস্ট এগুলো যোগ করে 4 দিয়ে ভাগ দিয়ে দিবা, ঠিক আছে, গড় বের করবা, সিম্পল কথা, হ্যাঁ। এখন হচ্ছে আদর্শ বিচ্যুতি বের করতে হবে, তাহলে এরপর হচ্ছে আমরা মানে আমাদের হচ্ছে কি লাগবে, আমাদের গড় আয়ের হার আর মানে গড় আয়ের হারটা লাগবে, তারপর হচ্ছে কি লাগবে, আমাদের আদর্শ বিচ্যুতির ফর্মুলার মধ্যে কি করতে হবে, আমাদেরকে মানগুলো হচ্ছে বসাতে হবে, ঠিক আছে। দেখো এখানে প্রত্যাশিত আয়ের হার কত আসছে, 18% আসছে, এগুলো সবগুলো 4টা যোগ করে 4 দিয়ে ভাগ দিছে, তারপর হচ্ছে 18% আসছে, আদর্শ বিচ্যুতি বের করলো, আদর্শ বিচ্যুতি কত আসছে, 2.58% আসছে, ঠিক আছে। এরপর কি বলছে, মিথুনের কোন সিকিউরিটিতে বিনিয়োগ করা সঠিক হবে, তাহলে কোন সিকিউরিটিতে বিনিয়োগ করা সঠিক হবে বলে তুমি মনে করো, দেখি তুমি বলো এবার। তুমি ভিডিওটা পজ করো, রিল্যাক্স মুডে থাকো, কোনো প্যারা নাই, ঠিক আছে। একটু এতক্ষণ তো অঙ্ক করছি, ঠিক আছে না, এই টাইপের অঙ্ক করছি, তাহলে এবার তোমরা একটু চিন্তা করো যে এটা কোন ধরনের ম্যাথ হতে পারে, তোমরা কিভাবে এটা ডিসিশনটা দিবা, ঠিক আছে, কিভাবে দিবা, বিভেদাঙ্ক নির্ণয়ের মাধ্যমে দিবা, সিম্পল আনসার, ঠিক আছে। আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে বিভেদাঙ্ক নির্ণয় করব, বিভেদাঙ্কের জন্য হচ্ছে আমাদের কি কি লাগবে বলছিলাম, প্রত্যাশিত আয়ের হার লাগবে, আদর্শ বিচ্যুতি লাগবে, সেগুলোকে কি করতে হবে, আমাদেরকে ইউজ করে হচ্ছে বিভেদাঙ্ক বের করতে হবে। বিভেদাঙ্ক আমরা কত পাচ্ছি, দেখো এখানে হচ্ছে কোকাকোলার বিভেদাঙ্ক হচ্ছে 4.65%, আর বাটা সুজের বিভেদাঙ্ক হচ্ছে 14.30%, তাহলে হচ্ছে এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে মানে বিভেদাঙ্ক কম, তাহলে হচ্ছে আমাদের ঝুঁকি কম, তাহলে হচ্ছে বাটা সুজের মধ্যে হচ্ছে বিনিয়োগ করা মানে অতি লাভজনক আর কি, ঠিক আছে, মানে বিনিয়োগ করা হচ্ছে যুক্তিযুক্ত। ওকে ডান। এবার আসো 13 নম্বর কোয়েশ্চেন, সিলেট বোর্ড 2022। আচ্ছা, পরিহারযোগ্য ঝুঁকি কি পড়ছিলাম, দেখো ঘুরে ফিরে কিন্তু একই কোয়েশ্চেনগুলো আসতেছে, এই 4-5টা কোয়েশ্চেন আসতেছে, এগুলো কিন্তু প্রত্যেকটা বোর্ডের মধ্যে আসতেছে, আর প্রত্যেকটা বোর্ডে হচ্ছে একই টাইপের কোয়েশ্চেন আসতেছে, সো তোমাদের হচ্ছে এগুলো প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে করতে হবে যাতে হচ্ছে তোমরা কমন পাও। এরপর কি বলছে, পোর্টফোলিও নীতি অনুসরণের উদ্দেশ্য কি ব্যাখ্যা করছি, সো আর বলতেছি না। সিকিউরিটি এর আবার আদর্শ বিচ্যুতি, আচ্ছা নতুন টাইপের কোনো অঙ্ক নাই, আদর্শ বিচ্যুতি বের করতে হবে, এখানে কিন্তু সম্ভাবনা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা এরকম একটা অঙ্ক তো মনে হয় হুবহু করছিলাম, আচ্ছা যাই হোক আমরা আবার করব, সমস্যা নাই, আমরা আবার করব না, মানে আমি করব না, তোমরা করবা, যাতে তোমাদের প্র্যাকটিস হয়, ঠিক আছে। একই রকম অঙ্ক হলেও করবা তোমরা। আচ্ছা এরপরে অঙ্কটা দেখি তো কি বলছে, উদ্দীপকের কোন সিকিউরিটিতে বিনিয়োগ, হ্যাঁ এই অঙ্কটা হচ্ছে আমরা হুবহু করছিলাম, দেখি এবার তোমাদের মনে আছে কিনা, তোমরা হচ্ছে করো, ঠিক আছে। এখানে হচ্ছে পজ করে, ভিডিওটা পজ করে তোমরা হচ্ছে নিজেরা ট্রাই করো, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তোমরা হচ্ছে ভিডিওটা পজ করো। আচ্ছা তাহলে হচ্ছে এখানে দেখো গ নম্বরের মধ্যে কি বলছে, আদর্শ বিচ্যুতি বের করতে হবে, আদর্শ বিচ্যুতি বের করার জন্য আমাদের কি কি লাগবে, আমাদের লাগবে গড় আয়ের হার, এরপর হচ্ছে আমাদের কি লাগবে, আদর্শ বিচ্যুতির ফর্মুলা, ঠিক আছে। ওইখানের মধ্যে হচ্ছে আমরা কি করতে পারবো, ওই
ওই ফর্মুলার মাধ্যমে হচ্ছে আমরা আদর্শ বিচ্যুতি বের করতে পারবো। দেখো এখানে সম্ভাবনা দেওয়া আছে, সিকিউরিটির প্রত্যাশিত আয়ের হারগুলো দেওয়া আছে, তাহলে হচ্ছে এগুলো গুণ করে যোগ করে দিলে হচ্ছে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা হচ্ছে গড় আয়ের হার পেয়ে যাচ্ছি। এরপর হচ্ছে আদর্শ বিচ্যুতি বের করতে পারবো। তারপর হচ্ছে কোন সিকিউরিটিতে বিনিয়োগ করা অধিকতর গ্রহণযোগ্য হবে, ঠিক আছে, যে সিকিউরিটিজের বিভেদাঙ্ক কম হবে সেই সিকিউরিটিজের মধ্যে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, ইনভেস্ট করতে হবে, ঠিক আছে। সো আর ডিটেলসে যাচ্ছি না, বুঝাই দিছি, এটা তোমরা নিজেরা করবা। সিলেট বোর্ড 2022। আচ্ছা দেখো আবার সিএপিএম আসছে, আবার অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। এটাও মোস্ট ইম্পর্টেন্ট দাগাই দিলাম তোমাদেরকে, ঠিক আছে। স্টার ফুডসের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। দেখো স্টার ফুডসের আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে, এখানে কিন্তু কোনো সম্ভাবনা দেওয়া নেই, ঠিক আছে। সম্ভাবনা দেওয়া নেই যখন আমাদেরকে গড় আয়ের হার কীভাবে বের করবো, আমরা যোগ করে ভাগ করে দেবো, শেষ, আমরা গড় পেয়ে যাব। তারপর কি বলছে, কোন প্রকল্পের মধ্যে ঝুঁকি কম, কোন প্রকল্পের মধ্যে, সেটা আমরা কীভাবে বের করব, আমরা বের করব বিভেদাঙ্কের মাধ্যমে। বিভেদাঙ্ক বের করার জন্য আমাদের কি কি লাগবে, আমাদের হচ্ছে লাগবে কি, একটা হচ্ছে গড় আয়ের হার আর একটা হচ্ছে আদর্শ বিচ্যুতি। তাহলে হচ্ছে আমাদের দুইটা প্রকল্প দিছে আর কি, যে দুইটা প্রজেক্ট দিছে ওই দুইটা প্রজেক্টেরই কি কি লাগবে, আমাদের গড় আয়ের হার লাগবে আর হচ্ছে কি লাগবে, আদর্শ বিচ্যুতিটা লাগবে, ঠিক আছে। দেখো এখানে মুন ল্যাম্পের প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার আর কি, ঠিক আছে, কত 19%। এখান থেকে আদর্শ বিচ্যুতি বের করছে 10.65%। আচ্ছা এখানে হচ্ছে আমরা কি পাইছিলাম, স্টার ফুডের আদর্শ বিচ্যুতি নির্ণয় করছি। এখন আমরা হচ্ছে মুন ল্যাম্পেরটা করতেছি, তাহলে হচ্ছে স্টার ফুডের আদর্শ বিচ্যুতি যেহেতু পেয়ে গেছি আমরা, এখানের মধ্যে অবভিয়াসলি আমরা কি পাইছি, প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হারটা পেয়ে গেছি, তাহলে হচ্ছে আমরা এক লাইনে করে দিতে পারবো, ঠিক আছে না। হ্যাঁ তাহলে হচ্ছে এটা হচ্ছে এখানে করে দেখায় নাই সম্ভবত, না এখানে তো দেখতেছি না করে দেখাইছে বলে, কিন্তু হচ্ছে এটা তোমরা করে দেখাবে, ঠিক আছে। তোমরা এরকম ডিরেক্ট বলে দিলে হবে না। কই আচ্ছা এটা মনে হয় স্লাইডের মিস্টেক্স, ঠিক আছে, স্লাইড মিস্টেক্স না, এটা করবা না, এটা ভুল, ঠিক আছে, এই ভুলটা জীবনে করবা না। আদর্শ বিচ্যুতির মাধ্যমে কোনো ঝুঁকি নির্ণয় করা যায় না, তোমরা হচ্ছে বিভেদাঙ্কের মাধ্যমে করবে, ঠিক আছে। আদর্শ বিচ্যুতির মাধ্যমে করলে সোজা কেটে দিবে, তোমাদেরকে জিরো বসাই দিবে, ঠিক আছে। এরকম আদর্শ বিচ্যুতির মাধ্যমে কোনো ডিসিশন দেওয়া যাবে না ঝুঁকির জন্য তোমাকে অবভিয়াসলি কি করতে হবে, তোমাদেরকে হচ্ছে বিভেদাঙ্ক বের করতে হবে। বিভেদাঙ্ক বের করে তোমাদের যে প্রকল্পের হচ্ছে বিভেদাঙ্ক কম, সেটা হচ্ছে কম ঝুঁকিপূর্ণ, সেটা হচ্ছে তোমাকে বলতে হবে, ঠিক আছে। সো এভাবে করবা না, এখানে হচ্ছে আদর্শ বিচ্যুতি দিয়ে তোমাকে কি বলছে, মান বসাই দিছে, ঠিক আছে। সেজন্য হচ্ছে সবসময় মানে একদম গাইডকে যদি তুমি কি করো, মানে ব্লাইন্ডলি ফলো করো, তখন ভেজাল আছে। এবার আসো আমরা পরবর্তী কোয়েশনে যাই। ঝুঁকি কি পড়ছি, এটা আবার আমি স্টার মার্কস দিয়ে দিচ্ছি। এরপর কি বলছে, ব্যবসায়িক ঝুঁকি কি পরিহার করা যায়, অবভিয়াসলি যায়, ব্যবসায়িক ঝুঁকি পরিহার করা যায়, ঠিক আছে। কারণ হচ্ছে ব্যবসা তোমার আন্ডারে, তুমি ইচ্ছা করলে ব্যবসার ঝুঁকিটা পরিহার করতে পারতেছো, কিন্তু হচ্ছে যেটা এনভায়রনমেন্টের যে ইয়াটা থাকে, ঝুঁকিটা থাকে, সেটা হচ্ছে অপরিহার্য, ঠিক আছে। দেখো ব্যবসায়িক ঝুঁকি পরিহার করা যায়, পরিচালন ব্যয় পরিশোধের অক্ষমতা থেকে ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয়। এক্ষেত্রে বিক্রয় মূল্যে স্থিতিশীলতা এনে অতিরিক্ত স্থায়ী খরচের প্রবণতা হ্রাস করে এই ঝুঁকি পরিহার করা যায়। আবার ক্ষেত্রবিশেষে বহিস্থ অর্থায়নের মাধ্যমে এই ঝুঁকি পরিহার করা যায়, ঠিক আছে। আচ্ছা এরপরে কি বলছে, প্রকল্প ব্যয়ের পরিমিত ব্যবধানের আরেকটা নাম কি বলছিলাম মনে আছে, আরেক নাম হচ্ছে আদর্শ বিচ্যুতি। তাহলে হচ্ছে আদর্শ বিচ্যুতি বের করতে পারবে। আদর্শ বিচ্যুতি বের করার জন্য তোমার কি লাগবে, হচ্ছে গড় আয়ের হার লাগবে। তারপর হচ্ছে আদর্শ বিচ্যুতির ফর্মুলার মধ্যে ওইটা বসাই তুমি হচ্ছে আদর্শ বিচ্যুতি বের করতে পারবে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু কোনো সম্ভাবনা দেয় নাই, ঠিক আছে। প্রকল্প ক, প্রকল্প খ, আর এগুলো কি দিছে, এগুলো হচ্ছে আয়ের বিবরণ দিছে, ঠিক আছে। তাহলে হচ্ছে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আয়ের পার্সেন্টেজ। তাহলে তুমি এবার গড় আয়ের হারটা কীভাবে বের করবা, যেহেতু কোনো সম্ভাবনা দেয়া নাই, তাহলে তুমি গড় আয়ের হারটা বের করবা হচ্ছে এগুলো যোগ করে কি করবা, ভাগ করে দিবা, ঠিক আছে। মানে ভাগ করবা কি দিয়ে, 4 দিয়ে ভাগ করবা, আর উপরে থাকবে ওইটা যোগফল। এখন এখানে একটা ভেজাল আছে,
ভেজালটা কোথায়? ভেজালটা বলতে গেলে অ্যাকচুয়ালি ভেজাল না, কিন্তু ছেলেমেয়েরা ভেজাল করে আর কি। তোমাদেরকে দেখাই, দেখো এখানে হচ্ছে 12 যোগ 14 মাইনাস 2 প্লাস 16। হ্যাঁ, এখানে অনেকে কি করে, এখানে -2 আছে, ঠিক আছে, এখানে -2 হবে, কিন্তু এখানে ছেলেমেয়েরা প্লাস বসায় দেয়। এই ভুলটা করা যাবে না, ঠিক আছে, কারণ হচ্ছে প্লাসে মাইনাসে আলটিমেটলি কি হয়, মাইনাস হয়, ঠিক আছে। অর্থাৎ তুমি ফর্মুলার, তোমাদেরকে যদি ভেঙে ভেঙে দেখাই, দেখো 12 যোগ 14, ফর্মুলার মধ্যে কি আছে, সবগুলো যোগ হবে, ঠিক আছে, সবগুলো যোগ হয়ে ভাগ হবে, প্লাস -2, ঠিক আছে, -2 প্লাস 16। আমি জাস্ট উপরেটা দেখাচ্ছি, ঠিক আছে, নিচে ভাগ দিচ্ছি না আর কি 4। তাহলে এটা যদি আমরা করি, তাহলে এখানে কত আসতেছে, 12 যোগ 14, এখানে প্লাসে মাইনাসে মাইনাস আসতেছে প্লাস 16, ঠিক আছে। এটা হচ্ছে কাহিনী, সেজন্য এখানে হবে কত, মাইনাস। এই ভুলটা করা যাবে না। এখান থেকে প্রত্যাশিত আয়ের হার কত পাচ্ছি আমরা, 10%। এবার আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতিটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। আদর্শ বিচ্যুতি কত আসে, 8.17%, 8.17%। এরপর হচ্ছে ঘ নম্বর দেখবো আমরা, উদ্দীপকে কোন প্রকল্পে বিনিয়োগ করা নিরাপদ। তাহলে আবার কি, আবার হচ্ছে ওই বিভেদাঙ্কের অঙ্কই, ঠিক আছে। দেখো এখানে আবার সেম কাহিনী করছে, এখানে হচ্ছে কি করছে দেখো তো, এখানে হচ্ছে আদর্শ বিচ্যুতির মাধ্যমে হচ্ছে আনসার দিয়ে দিছে। দেখো এখানে কি বলছে, প্রকল্প ক্ষয়ের পরিমিত ব্যবধান এত, অন্যদিকে প্রকল্প ক্ষয়ের পরিমিত ব্যবধান এত। পরিমিত ব্যবধানের ছোট মান কম ঝুঁকি নির্দেশ করে, এরকম এগুলা লেখা যাবে না, তোমাকে হচ্ছে বিভেদাঙ্ক বের করতে হবে, ঠিক আছে। তোমাকে অবভিয়াসলি বিভেদাঙ্ক বের করতে হবে, এরকম করলে তোমাকে জাস্ট 0 দিবে, আর কিচ্ছু দিবে না, ঠিক আছে। বিভেদাঙ্ক বের করে তোমাদের হচ্ছে কি করতে হবে, ঝুঁকিটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমরা পারবা আশা করি, কারণ হচ্ছে এতগুলো অঙ্ক করে আসছি, সো এটা আর করাই দিচ্ছি না। আমারও মনে হয় না এখানে তোমাদেরকে বোর্ডে করাই দেওয়ার প্রয়োজন আছে, কারণ হচ্ছে এই রিলেটেড হচ্ছে অনেকগুলো অঙ্ক আমরা করে আসছি। এবার আসো যশোর বোর্ড 2022, ঠিক আছে। এখানে কি বলছে, এখানে বলছে ঝুঁকি কি, আবার আসছে ঝুঁকি কি। এরপর কি বলছে, বাজার ঝুঁকিকে কেন অপরিহার্য ঝুঁকি বলা হয়, এটা আমরা পাইছি আগেও, ঠিক আছে। সো এটাকেও তুমি স্টার মার্কস দিয়ে দাও, সমস্যা নাই। গ নম্বরে কি বলছে, মুন কোম্পানির প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো। মুন কোম্পানি কোনটা, আচ্ছা এখানে তো কোনো কোম্পানি বলে নাই। আচ্ছা হ্যাঁ, মুন কোম্পানির বিটার মান এত, ট্রেজারি বিলের আয়ের হার এত, বাজার আয়ের হার হচ্ছে এত। তাহলে আমরা হচ্ছে প্রত্যাশিত আয়ের হারটা কিভাবে নির্ণয় করতে পারবো, দেখি বলো। এটা হচ্ছে একটু ভিন্ন ধরনের অঙ্ক, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট এটার জন্য, এটা হচ্ছে এটা একটা পার্ট, এটা একটা পার্ট। দেখো জনাব রাসেল একজন বিনিয়োগকারী, তিনি বিনিয়োগের জন্য যে দুটি সিকিউরিটিজ চিহ্নিত করেছেন, তাহলে হচ্ছে জনাব রাসেলের দুইটা সিকিউরিটিজ সম্পর্কে হচ্ছে এখানে বর্ণনা করছে, ঠিক আছে। সিকিউরিটিজ এ, সিকিউরিটিজ বি, আর এখানে বলছে হচ্ছে মুন কোম্পানির। আর আমাদের কাজ হচ্ছে মুন কোম্পানির নিয়ে, মুন কোম্পানির প্রত্যাশিত আয়ের হার নির্দেশ করতে বলছে, মানে নির্ণয় করতে বলছে। তাহলে হচ্ছে আমরা কি দিয়ে করতে পারবো, এটা হচ্ছে আমরা সিএপিএম মডেল দিয়ে হচ্ছে আমরা করতে পারবো, ঠিক আছে না। এ দেখো আমরা হচ্ছে প্রত্যাশিত আয়ের হারটা হচ্ছে সিএপিএম মডেল দিয়ে করতে পারবো। এই মডেলটাকে কি বলে, সিএপিএম মডেল বলে, ঠিক আছে, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, ঠিক আছে। এখানে হচ্ছে আর বার দিয়ে কি প্রকাশ করছে, প্রত্যাশিত আয়ের হার। আর এফ মানে কি বলছে, রিস্ক ফ্রি মার্কেট রেট। রিস্ক ফ্রি মার্কেট রেট কি জিনিস সেটা হচ্ছে আমি বুঝাই দিছি, সো আর বলতেছি না। এরপর হচ্ছে মার্কেট রেট, এরপর কি আর এফ রিস্ক ফ্রি, আর বিটা হচ্ছে বিটার মান। দেখো এখানের মধ্যে যদি আমি তোমাদেরকে দেখাই দিই, বিটার মান হচ্ছে এটা, ঠিক আছে। ট্রেজারি বিলের আয়ের হার হচ্ছে কি, আর এফ, ঠিক আছে। এরপর হচ্ছে বাজার আয়ের হার হচ্ছে আর এম, আর এটা কি, এটা হচ্ছে বিটা, ঠিক আছে। এবার তুমি জাস্ট মানগুলো বসাই দিলে তুমি কত পাচ্ছ, 25.20 পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এটা কিন্তু একদম খুব ইজি একটা অঙ্ক, কিন্তু এটা দেখছো এটা কিন্তু খুব কম আসছে, বাট এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অ্যাডমিশনের সময় প্রায় সময় আসে, ঠিক আছে। অ্যাডমিশনের সময় কীরকম আসে তোমাদের বলি, এখান থেকে বলবো হচ্ছে রিস্ক প্রিমিয়াম বের করতে। হ্যাঁ, ধরো তোমাদেরকে এগুলো দিয়ে দেওয়া আছে, তো তোমাকে বলবে কি রিস্ক প্রিমিয়ামটা বের করতে। এখন তুমি রিস্ক প্রিমিয়াম কীভাবে বের করবা, এটা থেকে এটা বাদ দিয়ে দিলে তোমার হচ্ছে রিস্ক প্রিমিয়াম চলে আসে। আর এগুলো কিন্তু এইচএসসির মধ্যে এমসিকিউতেও আসে। সো
সেজন্য বলতেছিলাম ইম্পর্টেন্ট বোথ ফর এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন। আচ্ছা, এবার আমরা ঘ নম্বরটা দেখব। জনাব রাসেলের কোন সিকিউরিটিতে বিনিয়োগ করা উত্তম? কোন সিকিউরিটিতে বিনিয়োগ করা উত্তম হবে? দেখো, জনাব রাসেল হচ্ছে একজন বিনিয়োগকারী, তিনি বিনিয়োগের জন্য যে দুটি সিকিউরিটিজ চিহ্নিত করছে এগুলো সম্পর্কে বলা আছে। তাহলে হচ্ছে আমাদের কোন সিকিউরিটিজে বিনিয়োগ করতে হবে তোমরা পারবা না, এতক্ষণ তো করে আসছি। যে সিকিউরিটিজের মধ্যে কি থাকবে, অর্থাৎ যে সিকিউরিটিজে ঝুঁকি কম সেই সিকিউরিটিজে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে বিনিয়োগ করতে হবে। এখন ঝুঁকি কম কীভাবে বুঝবো? বিভেদাঙ্ক বের করব, বিভেদাঙ্ক যেটার কম হবে সেটার ঝুঁকি কম, ঠিক আছে? সো এতক্ষণ ধরে বিভেদাঙ্কের অঙ্কই করে আসতেছি, সো এটা আর দেখাচ্ছি না, এটা তোমরা নিজেরা করবা। দেখে নাও, তোমরা হচ্ছে কোয়েশ্চেনটা দেখো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? এবার হচ্ছে আমরা আরেকটা অঙ্ক দেখব। আর্থিক ঝুঁকি কি আবার আসছে? আর্থিক ঝুঁকি কি আবার আসছে? সো এটাকেও আমরা ইম্পর্টেন্ট বলতে পারি, ঠিক আছে? বারবার আসতেছে। পোর্টফোলিও কেন গঠন করা হয় এটা আগেও বলছি, সো আর বলতেছি না। প্রকল্প পি এর পরিমিত ব্যবধান অর্থাৎ কি? আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি আমাদের নির্ণয় করতে হবে। আদর্শ বিচ্যুতি নির্ণয় করার জন্য কি কি লাগবে? একটা হচ্ছে আদর্শ বিচ্যুতির ফর্মুলা লাগবে। আর আদর্শ বিচ্যুতির ফর্মুলার মধ্যে কি আছে? হচ্ছে প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার। গড় আয়ের হার কীভাবে বের করবো বলছিলাম? এখানে যেহেতু সম্ভাবনা দেওয়া আছে, আমাদের কি বলছে? প্রকল্প পি এর পরিমিত ব্যবধান নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা কি করব বলছিলাম? এগুলো গুণ করব, আর গুণ করার পর এগুলো সবগুলো হচ্ছে যোগ করে দিব, ঠিক আছে? যোগ করার পর আমরা কি পাবো? আমরা হচ্ছে গড় আয়ের হারটা পেয়ে যাব। সেখান থেকে আমরা কি বের করতে পারবো? পরিমিত ব্যবধান বা বিচ্যুতি, আদর্শ বিচ্যুতিটা বের করতে পারবো, ঠিক আছে? এখানে দেখো, প্রত্যাশিত আয় কত আসছে? 8.95%। তারপর হচ্ছে পরিমিত ব্যবধান, সূত্র বসাইলাম, কত আসে? 3.138%, ঠিক আছে? ওকে, এবার ঘ নম্বরটা দেখো। ঘ নম্বর দেখো, জনাব আসলামের কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত? আবার সেম কাহিনী। তাহলে এই টাইপের যেহেতু বারবার অঙ্ক দেখতেছি আমরা, তাহলে তোমরা বুঝতে পারতেছো এই টাইপের অঙ্ক, অর্থাৎ বিনিয়োগ সিদ্ধান্তটা আমাদের কত বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে না? আমাদের হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা? বিনিয়োগ সিদ্ধান্ত। কারণ হচ্ছে এগুলো তোমাদের শেখানোর পিছনে আলটিমেটলি তোমাদের শেখানোর পিছনে উদ্দেশ্য হচ্ছে একটাই, তোমরা যাতে সঠিকভাবে বিনিয়োগ করতে পারো, ঠিক আছে না? তাহলে হচ্ছে কীভাবে করবা? বিভেদাঙ্কের মাধ্যমেই করতে হবে তোমাদেরকে। আদর্শ বিচ্যুতির মাধ্যমে ভুলেও করবা না, বারবার বলতেছি। গাইডের মধ্যে থাকুক, ঠিক আছে? গাইডের মধ্যে থাকে অনেক কিছু। আমাদের স্যাররা এরকম টোটালি মানা করে দিছে, বলছে হচ্ছে আদর্শ বিচ্যুতির মাধ্যমে কোনো রিস্ক পরিমাপ করা হয় না, তোমাদেরকে অবভিয়াসলি বিভেদাঙ্কের মাধ্যমে হচ্ছে করতে হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের স্যাররা বলে গেছিলো আর কি, হ্যাঁ? সো আমরা তোমাদেরকে বলতেছি, কারণ হচ্ছে স্যারে যখন বলছে আদর্শ বিচ্যুতি দিয়ে করলে ক্রস দিবে, তাহলে তুমি বুঝো এবার, কারণ খাতা কাটবে কিন্তু স্যাররাই, ঠিক আছে? খাতা কিন্তু গাইড মালিকরা কাটবে না, ঠিক আছে? গাইড রাইটাররা কাটবে না। সো স্যাররা যেরকম চায় তোমাকে সেরকম করতে হবে, ঠিক আছে? তোমরা পারবা না আদর্শ মানে বিভেদাঙ্ক বের করার মাধ্যমে হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্তটা দিতে? অবভিয়াসলি পারবা। দেখছো এখানে এসে আবার কিন্তু বিভেদাঙ্ক করছে, মানে যখন যেরকম ইচ্ছে সেরকম করতেছে। কতক্ষণ আদর্শ বিচ্যুতির মাধ্যমে, কতক্ষণ হচ্ছে বিভেদাঙ্কের মাধ্যমে। কি একটা অবস্থা। আচ্ছা, যাই হোক, ওকে, আমাদের ক্লাস শেষ। নাইস। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের আজকের ক্লাসটা শেষ। আমাদের অধ্যায় 9 শেষ, অর্থাৎ কি? ঝুঁকি ও মুনাফার হার নির্ণয়, ওই চ্যাপ্টারটা শেষ আমাদের, ঠিক আছে? তাহলে তোমরা এখন কি করবে? তোমাদের একটা কাজ, সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা। আর কি করবা? দেখো, তোমরা কিন্তু শুধু সিকিউ প্র্যাকটিস করলে হবে না, ঠিক আছে? সাথে কিন্তু এমসিকিউগুলো প্র্যাকটিস করবা। আর এমসিকিউ প্র্যাকটিস করলে হচ্ছে তোমাদের মাথা আরও বেশি শার্প হবে। এরকম অঙ্কগুলো হচ্ছে তোমাদের কাছে তখন অনেক বেশি ইজি লাগবে। সো এইটুকু আর কি, হ্যাঁ? তোমাদের জন্য এতটুকুই বলা আজকের। সো দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততদিন তোমরা আমাদের জন্য দোয়া করবা, আমি তোমাদের জন্য দোয়া করবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।